আসসালামু আলাইকুম ফারিয়া, সাদিয়া, তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কিনা? রিফাত, আজকে আমরা দুটো গুরুত্বপূর্ণ জিনিস পড়বো, কথা বাড়াবো না। আমরা টানা 1 ঘন্টা 1.5 ঘন্টা পড়ালেখা করব। যেহেতু টানা 1.5 ঘন্টা পড়ালেখা করব, আমরা ইনশাআল্লাহ সবাই জাস্ট মনোযোগ দাও, কারণ আজকে খাতা নিয়ে বসো, জিনিসটা বুঝতে হবে প্লাস মুখস্থও করতে হবে। এটা কিন্তু পরীক্ষায় আসবে। পরীক্ষায় লিখবো কি লিখবো না সেটা পরের ব্যাপার, বাট তুমি যদি পারো, তোমার যদি জিনিসটা শেখা থাকে, তাহলে কোনো ঝামেলা নেই। শেখা থাকলে গ্যাঞ্জাম নেই। আচ্ছা, ফেসবুকে ঝাপসা দেখা যাচ্ছে, তাই কি? ঝাপসা, ঝাপসা দেখা যাচ্ছে। দেখো তো, ফোকাসটা অ্যাডজাস্ট করে দাও, হয়ে গেল? আচ্ছা, ফোকাসটা অ্যাডজাস্ট করার চেষ্টা করি। আই থিঙ্ক বেটার, আগের চেয়ে কিছুটা বেটার। দেখো তো, আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে এখন যে রাইডা, দেখো তো ক্লিয়ার কিনা? ওকে, আজকে আমরা দুটো টপিক পড়বো। একটার নাম গ্লাইকোলাইসিস, আরেকটার নাম ক্রেবস চক্র। তোমরা বলতে পারো যে ভাইয়া এই জিনিসগুলো কি? চলো আমরা সবার আগে সেই জিনিসটা পড়ার চেষ্টা করি। গতকালকে আমরা পড়েছি শ্বসন 2 রকম, তাই না? শ্বসন 2 রকম গতকালকে ক্লাসে আমরা পড়েছি। একটার নাম সবাত শ্বসন, যেটাতে অক্সিজেন লাগে, আরেকটার নাম অবাত শ্বসন, যেটাতে অক্সিজেন লাগে না। দুই শ্বসনেরই মূল উদ্দেশ্য কি? দুই শ্বসনের মূল উদ্দেশ্য হলো, আমরা যদি লিখি গ্লুকোজটাকে ইংলিশে লিখলাম, গ্লুকোজকে ভেঙে দিন শেষে শক্তি তৈরি করা। দুটাতেই কিন্তু একই উদ্দেশ্য। খেয়াল করো, খাবার ভেঙে শক্তি তৈরি করা। কালকে 1.5 ঘন্টা ধরে শুধুমাত্র এই কথাটাই বলেছি। একটাতে তৈরি হয় 36 অণু শক্তি 1 অণু গ্লুকোজ থেকে, আরেকটাতে তৈরি হয় 1 অণু গ্লুকোজ থেকে 2 অণু শক্তি। পার্থক্য হলো এটা, একটাতে অক্সিজেন লাগে, আরেকটাতে অক্সিজেন লাগে না। এটাও একটা পার্থক্য, এইটাও একটা পার্থক্য। আচ্ছা ঠিক আছে, তাহলে এটাও একটা পার্থক্য। এখন বিষয়টা হলো, এই যে সবাত শোষণ এবং অবাত শোষণ, এই যে সবাত শোষণ আমি যদি লিখি উপরে, এই যে সবাত শোষণ, এই সবাত শোষণের ধাপ কি কি? একটু ধাপগুলোর নাম দেখো। বা এই ধাপটাকে আমরা বলি, এইভাবে লেখো। তারপরে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন বা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। তাহলে সবাত শোষণে এই 4টা ধাপ। এর অর্থটা কি ভাইয়া? সবাত শোষণে 4টা ধাপ, এর মানেটা কি? মানেটা হলো, সবাত শোষণ এটা তো একটা পুরাটা, এটা সবাত শোষণ একটা প্রক্রিয়া, যেই প্রক্রিয়ায় দিন শেষে গ্লুকোজ উৎপন্ন হবে। তো গ্লুকোজটা এই দিক দিয়ে যদি শ্বসন প্রক্রিয়াতে ঢোকে, তাকে এই 4টা ধাপ পার হওয়ার পরে গিয়ে গ্লুকোজটা 36 অণু এটিপিতে পরিণত হবে। কথাটা বোঝার চেষ্টা করো। তাহলে সবাত শ্বসনে একটা গ্লুকোজ ঢুকবে, সেই গ্লুকোজটা প্রত্যেকটা ধাপে ভাঙবে 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 ভাঙবে, ভেঙে 36 অণু এটিপি 36 অণু এটিপিতে পরিণত হবে। কয়টা ধাপ শেষে? এই কয়েকটা ধাপ, এই কয়েকটা ধাপ, এই কয়েকটা ধাপ শেষে। তো যেমন ধরো, এই জিনিসটাকে কিসের সাথে তুলনা করা যায়? আমাদের দৈনন্দিন জীবনে আমরা করি, এটাকে কিসের সাথে তুলনা করা যায়? ধরো তুমি যে রান্না করবা, ধরো তুমি মাংস রান্না করবা। তো মাংস রান্না করতে হলে ধরো একটা গরু, তুমি যদি চিন্তা করো যে ধরো একটা মুরগি, জীবিত মুরগি তোমার প্লেটে আসছে, এই মাঝখানের প্রসেসটাকে আমরা কি বলি? মাঝখানের প্রসেসটাকে আমরা বলি রান্না করা। তো প্রথমে জীবিত মুরগিটা ছিল, আর এইখানে এই মুহূর্তে রান্না করা মুরগি। মাঝখানে কোন কোন ধাপ পার হলো? প্রথমে মুরগিটাকে তুমি জব করলা, জব করার পর লোম ছাড়াইলা,
তারপরে মুরগিটাকে ভালো মতো কাটলা, কেটে ধুয়ে তারপরে তুমি মাল মশলা দিয়ে ব্যাপারটাকে রান্না করলা, রান্না করে টেবিলে পরিবেশন করো। তাহলে প্রথমে দেখো জব করা, পরিষ্কার করা, কাটা, রান্না করা, এই 4টা ধাপ শেষে সেটা কিন্তু তোমার রান্না হওয়া, তোমার খাবার উপযোগী মুরগিতে পরিণত হয়। তো এই যে গ্লুকোজটা, আমরা যে গ্লুকোজটা খাইলাম, তুমি যে গ্লুকোজটা খাইলে, আজকে রাতে যে ভাতটা খাবা, সেই ভাতটা কিভাবে তোমাকে শক্তি দিবে? সেই ভাতটা প্রথমে পেটে গেল, তাই না? পেট থেকে রক্তের মাধ্যমে আমাদের শরীরের প্রত্যেকটা কোষে ভাতটা গ্লুকোজে রূপান্তরিত হয়ে সেটা যখন রক্তে যায় ততক্ষণে সেটা গ্লুকোজে রূপান্তরিত হয়। এটাকে আমরা বলি পরিপাক। পরিপাক হওয়ার মাধ্যমে রক্তে গেল, রক্তে যাওয়ার পর প্রত্যেকটা কোষের মধ্যে যায়, কোষে গিয়ে কোষে আলটিমেটলি লক্ষ্য কি? শক্তি তৈরি করা। এইভাবে শক্তি তৈরি করে। কয়টা ধাপ পার হতে হয়? এই 4টা ধাপ। তাহলে একটা হলো গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোয়ে তৈরি, ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট চক্র। তাহলে তোমাকে যদি বলা হয় সবাত শ্বসনে একটা গ্লুকোজ থেকে এটিপি তৈরি হতে কয়টা ধাপ পার হতে হয়? কমেন্ট করেন, মোট কয়টা ধাপ পার হতে হয় বলেন, আপনারাই বলেন শুনি, কয়টা ধাপ পার হতে হয়? সবাই সবাই কমেন্ট করো, এটা ব্রেনের মধ্যে ঢুকাতে হবে, ব্রেনের মধ্যে ঢুকাতে হবে, ইটস আ মাস্ট, এটা ব্রেনের মধ্যে ঢুকাতে হবে। সবাই ভেরি গুড, 4টা ধাপ। ঠিক আছে, তাহলে এই ঘটনাটা কোথায় ঘটে ভাইয়া? সবাই যদি বলো যে এই ঘটনাটি কোথায় ঘটে? শরীরের কোন জায়গায় ঘটে? প্রশ্ন করলাম, শরীরের কোন জায়গায় ঘটে বলো? শরীরের কোন জায়গায় ঘটে? শরীরের এই শ্বসনটা কোথায় ঘটে? এই প্রক্রিয়াটা শরীরের কোন জায়গায় ঘটে? গত ক্লাসে পড়াইছি। প্রশ্নটা ঘুরায় ফিরে অনেকভাবে আসতে পারে। শরীরের কোন জায়গায় ঘটে নাবিলা? এভরি সেল। নাবিলা ভেরি গুড, প্রত্যেকটা জীবন্ত কোষে। ফ্যান্টাস্টিক। শরীরের প্রত্যেকটি জীবন্ত কোষে, শরীরের প্রত্যেকটা জীবন্ত কোষে এই ঘটনা ঘটে। সাবাস, ভেরি গুড। শরীরের প্রত্যেকটা জীবন্ত কোষে এই ঘটনা ঘটে। সাবাস, ঠিক আছে। তাহলে দেখো শরীরের প্রত্যেকটা কোষে। এখন কোষের কোন জায়গায় ঘটে? আমরা জানি যে এইটা হলো আমাদের কোষ, সরি কোষকে গোল করে আঁকি, এই কোষের এই হলো নিউক্লিয়াস, আর আমি যদি বলতে চাই এইটা হলো মাইটোকন্ড্রিয়া। প্রিয় ভাইয়া এবং আপুটা মন দিয়ে শোনো, প্রিয় ভাইয়া এবং আপুটা মন দিয়ে শোনো, এই যে নিচের বিক্রিয়া দুইটা, এই দুইটা ঘটে মাইটোকন্ড্রিয়াতে। নিচের প্রক্রিয়ার দুইটা ঘটে মাইটোকন্ড্রিয়াতে, ভালো করে দেখো। আর প্রথমটা ঘটে সাইটোপ্লাজমে। প্রথমটা ঘটে সাইটোপ্লাজমে। এই অংশটুকু নিয়ে কোনো বিতর্ক নাই যে প্রথমটা ঘটে সাইটোপ্লাজমে, নিচের দুইটা ঘটে মাইটোকন্ড্রিয়ায়। এই 2 নাম্বারটা নিয়ে বিতর্ক আছে যে এইটা আসলে কোথায় ঘটে। তো কয়েক বছরের আগের বইয়ে দেওয়া ছিল এইটা ঘটে সাইটোপ্লাজমে, আবার মাঝখানের বইয়ে দেওয়া হলো এইটা ঘটে মাইটোকন্ড্রিয়ায়, তারপর আবার চেঞ্জ করা হলো, এক এক সময় এটা এক এক দেওয়া হয়েছে, তবে শেষ কথা পাওয়া পর্যন্ত এইটাও ঘটে মাইটোকন্ড্রিয়া। তাহলে নিচের এই তিনটা প্রত্যেকটা বইয়ের এডিশন চেক করে নিতে হয়, কারণ এক একটাতে এক একটা। তবে সঠিক কোনটা? সবগুলাই আসলে নিচের সবগুলাই ঘটে মাইটোকন্ড্রিয়ায়, শুধু প্রথমটা ঘটে সাইটোপ্লাজমে। জিনিসটা আমরা বুঝলাম কিনা? পরীক্ষা যদি প্রশ্ন আসে গ্লাইকোলাইসিস কোষের কোন জায়গায় ঘটে, উত্তর হবে সাইটোপ্লাজম। আর বাকি যে 3টা ধাপ, অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি, তারপরে অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি বা পাইরুভিক অ্যাসিডের অক্সিডেশন, যেই নামেই বলো, ক্রেবস চক্র, ইটিসি, এই প্রত্যেকটা ধাপ ঘটে মাইটোকন্ড্রিয়াতে। আমরা এইটুকু যাতে বুঝে ফেলি, তাহলে এইটা হলো সবাত শ্বসনের ধাপ। তাহলে সবাত শ্বসনে এই সব কিছু পার করার পরে তুমি একটা গ্লুকোজকে কি হিসাবে পাবা? তুমি একটা গ্লুকোজকে এটিপি হিসাবে পাবা। এই কথাটা যাতে আমরা সবাই বুঝতে পারি। বুঝাতে কি পারলাম? ওকে, ঠিক আছে। তো আলটিমেটলি গ্লুকোজটাকে আমরা ভাঙতে থাকবো, হ্যাঁ, প্রত্যেক ধাপে ধাপে ভেঙে ভেঙে ওখান থেকে শক্তিটুকু বের করে নিব। এটা গেল সবাত। আচ্ছা, সবাতটাকে পাশেই রাখি। আমরা এই যে অ্যাসিটাইল কোয়ে তৈরি, এইটার আরেকটা নাম আছে, ওই নাম দুইটার যে কোনো একটা নাম লিখলেই হয়, বাট বইয়ে
এক এক বই এক একটা দেওয়া, বাট এটা প্রথমে আমি যেটা লিখছিলাম পাইরুভিক অ্যাসিডের জারণ। পাইরুভিক অ্যাসিডের জারণ কেন লিখলাম এটা এখনই তুমি বুঝতে পারবা। তাহলে অ্যাসিড অ্যালকোহল তৈরির অপর নাম কি? পাইরুভিক অ্যাসিডের জারণ। কেন এটা এরকম বলা হচ্ছে সেটা আমরা জানতে পারবো। তাহলে এটা সবাত শোষণ, এইটাকে আপাতত এই পাশে পাঠাই দেই। আশা করি দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে। এখানে আমরা একটা দাগ দিয়ে দিই যাতে তুমি অবাধ শোষণটার সাথে সবাতের তুলনা করতে পারো। এখানে আমরা অবাধ শোষণের ধাপগুলা লিখব। অবাধ শোষণ। তাহলে অবাধ শোষণের কি কি ধাপ? একটা হলো গ্লাইকোলাইসিস, আরেকটা হলো পাইরুভিক অ্যাসিডের জারণ। খেয়াল করো তো এইটা আর ওই দুইটা হুবহু এক কিনা দেখেন তো। এখানকার প্রথম দুইটা পয়েন্ট আর এখানকার প্রথম দুইটা পয়েন্ট কি হুবহু এক? সবাই আমাকে বলো হুবহু একই কিনা। আচ্ছা, হুবহু একই। তো হুবহু একই হলেও পুরোপুরি একই না, সেই জন্য আমরা কি করব, এই জায়গায় জাস্ট একটা শব্দ অ্যাড করে দিব যাতে শব্দটা ব্রেনের মধ্যে ঢুকে। পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ, এখানে লিখো পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণ। তো প্রথমটা তো হুবহু এক, গ্লাইকোলাইসিস গ্লাইকোলাইসিস। পাইরুভিক অ্যাসিডের জারণ, পাইরুভিক অ্যাসিডের জারণ, কিন্তু এইখানকার জারণটা হলো কমপ্লিট অক্সিডেশন, সম্পূর্ণ জারণ। এখানকার জারণটা হলো অসম্পূর্ণ জারণ। হোয়াট ডাজ দ্যাট মিন? এই জায়গায় পাইরুভিক অ্যাসিডটা পুরোপুরি জারিত হবে, এই জায়গায় পুরোপুরি জারিত হবে না, ফলে এখানে যে ফলাফলটা আসবে এখানে সেই ফলাফলটা আসবে না। তাহলে এতক্ষণ ধরে পড়ানোর দুটো কি রেজাল্ট পেলাম? আমরা দেখলাম যে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি যে শ্বসন দুই রকম, একটা সবাত শ্বসন, একটা অবাধ শ্বসন। সবাত শ্বসনের চারটা ধাপ: গ্লাইকোলাইসিস, পাইরুভিক অ্যাসিডের সম্পূর্ণ জারণ, ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, ইলেকট্রন ট্রান্সপোর্ট চক্র, ইটিসি। ইলেকট্রন ট্রান্সপোর্ট চক্র বা চেইন সিস্টেম, তুমি যেইটাই বলো সবই সত্যি। আর এইটাতে গ্লাইকোলাইসিস এবং পাইরুভিক অ্যাসিড অসম্পূর্ণ জারণ। তাহলে একটা গ্লুকোজ এই অবাধ শ্বসন প্রক্রিয়ায় তুমি যদি একটা গ্লুকোজ নিয়ে কাজ করো, মাত্র এই দুইটা ধাপ পার হলেই সে 2 অণু এটিপি তোমাকে প্রোভাইড করবে। এখন তোমাদের কি মনে আছে? এখন তোমাদের কি ফার্স্ট সেকেন্ড থার্ড হচ্ছে আর এ হচ্ছে 26.75 সেকেন্ড ঠিক হ্যাশ, আছে। আর চারজন হচ্ছে থার্ড। 26 তো থার্ড না, 26.75 না, এ তো 27.5। ও হ্যাঁ, তাহলে ফাইনাল করো আবার দেখো। আচ্ছা, তুমি দেখো তাহলে সবাই আমরা এইটুকু কি বুঝতে পারলাম? এখন তোমরা আমাকে বলো এই বিক্রিয়া দুইটা, এই দুইটা কোথায় ঘটে? এই এই বিক্রিয়া দুইটা, এইটা তো বললাম সাইটোপ্লাজমে ঘটে, এইটা তো বললাম মাইটোকন্ড্রিয়ায় ঘটে। তোমরা আমাকে বলো এই দুইটা তাহলে কোথায় ঘটবে? সবাই এখন বুদ্ধি করে উত্তর করো। এই স্লাইডটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বুদ্ধি করে উত্তর করো, বুদ্ধি করে উত্তর করো। বলো। সাইটোপ্লাজমে। ভেরি গুড। কারণ কেন এটা শুধুমাত্র সাইটোপ্লাজমে? কেন? কারণটা কি? কারণ আগের মতো না, আগের মতো না, দিস ইজ ইম্পর্টেন্ট। এই দুইটাই এই জায়গায় ঘটবে শুধুমাত্র সাইটোপ্লাজমে। কারণটা কি? গতকালকে তোমাদেরকে আমি বলেছিলাম যে এই শ্বসন, অবাধ শ্বসন এই জিনিসটা ব্যাকটেরিয়াতে হয় এবং আমাদের শরীরেও হয়। কিন্তু আমাদের শরীরে হয় ঠিক আছে, কিন্তু তুমি যদি চিন্তা করো ব্যাকটেরিয়াতে হয়, তোমরা আমাকে বলো তো ব্যাকটেরিয়ার কি মাইটোকন্ড্রিয়া আছে? ব্যাকটেরিয়ার কি মাইটোকন্ড্রিয়া আছে? কমেন্ট করো। তুমি যদি জীববিজ্ঞানের এই তথ্যটা না বুঝো, এই তথ্যটা না মনে রাখতে পারো, তাহলে আসলে খুব কঠিন হয়ে যাবে জীবন। আছে কি? উত্তর হলো নাই। যেখানে ব্যাকটেরিয়ার মাইটোকন্ড্রিয়া নেই সেখানে সে কিভাবে করবে? তার মানে অবাধ শ্বসনের সকল বিক্রিয়া সাইটোপ্লাজমে ঘটে। আর সবাধ শ্বসনের বিক্রিয়াগুলো আমরা ক্লিয়ারলি বুঝে গেলাম প্রিয় ভাই ও বোনেরা। তাহলে অবাধের চারটা ধাপ, সবাতে চারটা ধাপ,
অবাতের দুইটা ধাপ, রাইট? এই তো, তাহলে আমরা সবাই এখন এটা পরিষ্কার, এই অংশটুকু পরিষ্কার। তোমরা যদি বলো যে ভাই বুঝতে পেরেছি, পরিষ্কার, তাহলে সামনের দিকে আগানো যায়। এইটা কত বড় দেখাচ্ছে, অবাক। ঠিক আছে, ডান, আমরা কি সামনের দিকে আগাবো? ওকে, ফ্যান্টাস্টিক। তাহলে লক্ষ্যটা কি দিন শেষে? কোষের মধ্যে গ্লুকোজ ঢুকবে, শক্তি হয়ে বের হবে। তাহলে কোষের মধ্যে ঢুকলো, এটা হলো কোষ। এই কোষে কে ঢুকবে? এই কোষে ঢুকবে গ্লুকোজ। গ্লুকোজটা কোথা থেকে কোষে আসলো? গ্লুকোজটা রক্তনালী থেকে। এই যে কোষের বাইরে রক্তনালী, রক্তনালীর মধ্যে আমাদের খাবারের গ্লুকোজ, এই যে রক্ত, তো এই রক্ত থেকে গ্লুকোজটা এই যে প্রবেশ করলো কোষের মধ্যে, গ্লুকোজটা প্রবেশ করলো। এখন এটা প্রথমে কোথায় প্রবেশ করলো? এই গ্লুকোজটা প্রথমে প্রবেশ করলো সাইটোপ্লাজমে। আর এই জায়গায় যে মাইটোকন্ড্রিয়া আছে, গ্লুকোজটা প্রথমে কোথায় প্রবেশ করে? সাইটোপ্লাজমে। যেই মুহূর্তে গ্লুকোজটা সাইটোপ্লাজমে প্রবেশ করলো, ভালো করে তাকাও, সেই মুহূর্তেই তাকে ভাঙার প্রক্রিয়া শুরু হয়ে গেল। আমরা গ্লুকোজটাকে এখন ভাঙবো। যেই মুহূর্তে গ্লুকোজটা সাইটোপ্লাজমে ঢুকলো, সেই মুহূর্তে আমরা গ্লুকোজটাকে ভাঙার প্রক্রিয়া শুরু করব। পৃথিবীতে যাই তুমি ভাঙতে চাও, এই ভাঙার জিনিসটাকে বলা হয় লাইসিস। লাইসিস কথাটা যেখানেই পাবা, লাইসোজোম, লাইসিস কথাটা যেখানেই পাবা, ও ভাইয়া আপুটা, লাইসিস মানে হলো, লাইসিস মানে ভাঙা। প্রিয় ভাই ও বোনেরা, লাইসিস মানে ভাঙা। তাহলে লাইসিস মানে যদি ভাঙা হয়, তাহলে আমরা গ্লুকোজকে ভাঙবো। তাহলে এই প্রক্রিয়াটার নাম গ্লাইকোলাইসিস। গ্লুকোজ যখনই ঢুকলো, এটাকে আমরা হাতুড়ি দিয়ে ভাঙতে শুরু করব। তাহলে কোন প্রক্রিয়ায় ভাঙা হবে? এই প্রক্রিয়ার নাম হলো গ্লাইকোলাইসিস। তাহলে দেখো, তুমি যদি বড় একটা ইটকে হাতুড়ি দিয়ে ভাঙো, সেটা ছোট ছোট ইটের টুকরায় পরিণত হবে। তুমি যদি গ্লুকোজকে ভাঙো, তাহলে গ্লুকোজকেও আমরা ছোট ইটের টুকরায় পরিণত করব। এখন আমরা সবাই জানি যে একটা গ্লুকোজের মধ্যে 6টা কার্বন থাকে। সবাই যদি না জানি, আরেকবার মনে করে নিতে বলতেছি। আমরা গ্লুকোজটাকে ভাঙবো, ভাঙার পরে এটাকে অনেকগুলো ধাপ শেষে আমরা এটাকে কিসে পরিণত করব? গ্লুকোজটাকে ভাঙবো ভাঙবো ভাঙবো, ভাঙার পর আমরা এটাকে পাইরুভিক অ্যাসিডে পরিণত করব। গ্লুকোজকে ভেঙে অ্যাসিডে পরিণত করা হবে। অ্যাসিডটার নাম পাইরুভিক অ্যাসিড, যেইটার কার্বন কয়টা? 3টা। তাহলে তোমরা আমাকে বলো তো, যে 1 অণু গ্লুকোজ থেকে কয় অণু পাইরুভিক অ্যাসিড পাওয়া যাবে? তাহলে গ্লুকোজ থেকে আমরা কি পাবো? বাংলায় লিখি না, কারণ আলটিমেটলি তো পরীক্ষা তুমি বাংলায় দিবা। নামটা একটু কঠিন মনে হতে পারে। কয় অণু পাবো? ফ্যান্টাস্টিক, 2 অণু পাইরুভিক অ্যাসিড। যে প্রক্রিয়ায় 1 অণু গ্লুকোজ থেকে 2 অণু পাইরুভিক অ্যাসিড পাওয়া যায়, ও প্রিয় ভাই ও বোনেরা, সেই প্রক্রিয়াটাকে বলা হয় গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিস, কারণ গ্লুকোজকে ভাঙার প্রক্রিয়ার নাম গ্লাইকোলাইসিস। যে প্রক্রিয়ায় 1 অণু গ্লুকোজ ভেঙে 2 অণু পাইরুভিক অ্যাসিড পাওয়া যায়, তাকে বলা হয় গ্লাইকোলাইসিস। দ্যাটস ইট। এখন এই বিক্রিয়াটা তুমি যত সহজে লিখলা, এতটা সহজে ঘটে না, আমরা সেটা এখন দেখবো যে এত সহজে ঘটে না। আচ্ছা, সেটা নয় এত সহজে ঘটে না, সেটা আমরা পড়বো। এখানে এই যে যখন তুমি ভাঙছো, এই ভাঙার সময় আর কি কি তৈরি হবে? শুধু গ্লুকোজকে ভেঙে যে শুধু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়, ব্যাপারটা তা না। এই পুরো প্রক্রিয়ায় গ্লুকোজ থেকে আরো কিছু জিনিস উৎপন্ন হয়। এই প্রক্রিয়াটা চলার সময় এই জায়গায় সব মিলিয়ে 2 অণু এটিপি উৎপন্ন হয়, 2 অণু NADH2, NADH+ বা NADH2 এইটা উৎপন্ন হয়। বা তুমি যদি লিখো NADH+H, এইভাবে বইয়ের মধ্যে লেখা, তাই না? NADH+H। তাহলে আলটিমেটলি কি কি তৈরি হলো গ্লুকোজ থেকে? 2 অণু পাইরুভিক অ্যাসিড, 2 অণু এটিপি, 2 অণু NADH। আমরা তাহলে কি কি পেলাম গ্লুকোজ থেকে? আমরা একটু লিখি, 2 অণু, আমরা একদম ইতিহাসের শুরুটা মেইন কথাটা আগে পড়ে ফেলি। 2 অণু পাইরুভিক অ্যাসিড পেলাম গ্লুকোজ ভেঙে, 2 অণু এটিপি পেলাম, এবং 2 অণু NADH+। এরা গ্লুকোজের ভিতরেই লুকিয়ে ছিল, মানে গ্লুকোজটার মধ্যেই এরা লুকায় ছিল। তুমি আলটিমেটলি গ্লুকোজকে ভেঙে এগুলা পাবা।
দ্যাট ইজ দ্য মেইন পয়েন্ট। তাহলে গ্লুকোজের মধ্যে এটা ছিল, গ্লুকোজ থেকে আমরা এই জিনিসগুলো পাবো। যেমন তুমি যদি মোবাইলটা ভেঙে ফেলো, তাহলে মোবাইল ভাঙলে কি শুধু মোবাইলের টুকরা পাবা? মানে মোবাইল ভাঙলে শুধু স্ক্রিন পাবা? কত কিছু সমন্বয় মোবাইলটা না। মোবাইলের মধ্যে কি কি পাবা? মোবাইলের মধ্যে তুমি ব্যাটারি পাবা, স্ক্রিন পাবা, মাদারবোর্ড পাবা, ক্যামেরা পাবা। তো এই গ্লুকোজের মধ্যে, গ্লুকোজটাকে ভাঙলে ওর মধ্যে লুকিয়ে ছিল প্রথম ধাপ শেষে আমরা এই জিনিসগুলা পাবো। তাহলে তোমাকে কেউ যদি প্রশ্ন করে এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় তোর পাওনাটা কি, গ্লুকোজকে যদি ভাঙলি, ভেঙে কি কি উৎপন্ন হলো? এই জিনিসগুলো উৎপন্ন হলো। কথা পরিষ্কার? ঠিক আছে, বেসিক আইডিয়াটা পরিষ্কার? এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছি? সবাই আমাকে বলো বুঝতে পেরেছি? এই পর্যন্ত বুঝতে পেরেছি? জায়গা একটু বড় করে নেই যাতে ক্লিয়ার। ফেসবুকে কেউ রিপ্লাই দিচ্ছে না? ওকে, রিপ্লাই না দিলে বুঝবো না যে তোমরা আদৌ বুঝতে পারছো কিনা। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো না বুঝে মুখস্থ করে খুব একটা লাভ নাই। এর পরের ধাপে আমরা তো বলেই দিয়েছি, যে আমরা তো বলেই দিলাম যে এর পরের খেলাগুলা কিন্তু আর সাইটোপ্লাজমে হয় না। তুমি যদি তোমার যদি মনে থাকে, তুমি দেখবে যে বাকি চারটা ধাপের কথা আমরা পড়েছিলাম, যে বাকি চারটা ধাপ কোথায় ঘটে? এইগুলা ঘটে মাইটোকন্ড্রিয়ায়। তো পাইরুভিক অ্যাসিডটা তখন আর সাইটোপ্লাজমেও থাকতে পারে না, সাইটোপ্লাজমে আর পাইরুভিক অ্যাসিড থাকতে পারে না। ও আস্তে আস্তে কোথায় চলে যায়? ও চলে যায় মাইটোকন্ড্রিয়ার ভেতরে, মাইটোকন্ড্রিয়ার ভেতরে চলে যায়। এই মাইটোকন্ড্রিয়ার ভেতরে গিয়ে আমরা যদি মাইটোকন্ড্রিয়াটাকে বড় করতে চাই, ধরো বড় করলাম, এই পাইরুভিক অ্যাসিডটা ছোট্ট করে লিখছি, ধরো মাইটোকন্ড্রিয়ার এই জায়গায়, এইটা তো মাইটোকন্ড্রিয়ার মেমব্রেন, আর এগুলো তো ভেতরের জায়গা, এটা হলো মাইটোকন্ড্রিয়ার মেমব্রেন, তাই না? এইখানে এই মেমব্রেনের মধ্যে এই পাইরুভিক অ্যাসিডটা, এই যে যেই পাইরুভিক অ্যাসিডটা আসলো, মানে এই যেটা আসলো, এইটা এই পাইরুভিক অ্যাসিডটা কিসে পরিণত হবে? অ্যাসিটাইল কোএ। বাংলায় লিখে দিচ্ছি, বইয়ের মধ্যে দেখো লেখা আছে, এগুলো সব রাসায়নিক পদার্থ। তুমি যেহেতু সায়েন্সে পড়বা, জীবনে আরো কত কত নাম পড়তেই হবে তোমাকে। অ্যাসিটাইল কোএ তে পরিণত হবে। তাহলে দেখো এটা হলো দ্বিতীয় ধাপ। পাইরুভিক অ্যাসিড, 2 অণু পাইরুভিক অ্যাসিড জারিত হয়ে 2 অণু অ্যাসিটাইল কোএ তে পরিণত হয়। যখন পরিণত হয় তখন এই ধাপে এই জায়গাতে 2 অণু NADH2 উৎপন্ন হয় এবং 2 অণু কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। আমি তোমাকে জাস্ট বুঝাইলাম বিক্রিয়াটা মাইটোকন্ড্রিয়ার ভিতরে ঘটে। এরপর জিনিসটা আরো সহজ করে লিখে দিচ্ছি যাতে তোমার ব্রেনের ভিতরে জিনিসটা ঢুকে যায়, ভয় পাওয়ার, প্যারা খাওয়ার কোনো দরকার নাই। ওইটা কি ওই পেজের মধ্যেই? আচ্ছা, ওকে। তো আমরা দেখলাম, আমরা কি দেখলাম? আমরা এইটা পাইলাম, এই দেখো গ্লুকোজ থেকে প্রথম ধাপে পাইলাম এইটা। এইবার এই পাইরুভিক অ্যাসিডটা ভেঙে এই পাইরুভিক অ্যাসিডটা থেকে আমরা পরবর্তী ধাপে কি পাচ্ছি? এই পাইরুভিক অ্যাসিডটা কিন্তু এখন আর, এরা তো শক্তি, এই জিনিসগুলো আমার আলটিমেটলি এগুলা থেকেই শক্তি তৈরি হবে। তো এগুলা আর পরবর্তীতে নষ্ট হবে না বা ভাঙা হবে না, কারণ আমার লক্ষ্যই তো শক্তি বানানো। খেয়াল করো, গ্লুকোজ থেকে আমার 36 অণু এটিপি বানানো দরকার, এই জায়গাতে অলরেডি 2 অণু গ্লুকোজ থেকে ভাঙে বাইর করে ফেলছি। আর এই NADH2 এর মধ্যে এটিপি লুকায় আছে, সেটা একটু পরে বলবো। আগে ওভারঅল শ্বসনের আইডিয়াটা নিয়ে নাও। এই পাইরুভিক অ্যাসিডটা ঢুকে গেল মাইটোকন্ড্রিয়ার মধ্যে। এই পাইরুভিক অ্যাসিড থেকে দ্বিতীয় ধাপে কি তৈরি হবে? এই পাইরুভিক অ্যাসিড থেকে আমি লিখে দিচ্ছি, তাহলে দ্বিতীয় ধাপ, এটা হলো দ্বিতীয় ধাপ। এই পাইরুভিক অ্যাসিড থেকে কি তৈরি হবে? বড় করে লিখে যাতে মনে রাখতে পারো। 2 অণু পাইরুভিক অ্যাসিড থেকে তৈরি হবে 2 অণু, বাংলাটা লিখতে হবে অ্যাসিটাইল। এটা তো তোমরা কেমিস্ট্রিতে সবাই পড়ার কথা, না পড়ার কোনো কারণ নাই। 2 অণু অ্যাসিটাইল কোএ, 2 অণু NADH+, একটু কষ্ট করে মনে রাখতে হবে যে কোথায় কোথায় কি উৎপন্ন হচ্ছে। 2 অণু কার্বন ডাই অক্সাইড, এটা 2 নাম্বার ধাপ। মেইন আইডিয়াটা না বুঝে শুধু বিক্রিয়া পড়লে খুব একটা লাভ হবে না। তাহলে এটা হলো 1 নাম্বার ধাপ। 1 নাম্বারে
গ্লুকোজ ভেঙে এটা উৎপন্ন হয়, রাইট? ঠিক আছে, 1 নম্বরে গ্লুকোজ ভেঙে এটা উৎপন্ন হয়। 2 নম্বরে এটা হলো। এই পর্যন্ত কি আমরা সবাই বুঝতে পেরেছি? এটা কি বুঝলাম যে এখানে কি হলো? এখন আমাদের হাতে কোন জিনিসটা আছে? অ্যাসিটাইল কোয়ে। পরবর্তী ধাপে এই অ্যাসিটাইল কোয়েটা, পরবর্তী ধাপে এই অ্যাসিটাইল কোয়ে কোন চক্রে প্রবেশ করে? ক্রেবস চক্রে প্রবেশ করে। এবং সেই ক্রেবস চক্রে আরো বেশ কিছু জিনিস উৎপন্ন হয়, সেইটা আমরা বুঝবো। আলটিমেটলি এই অ্যাসিটাইল কোয়েটা ঢুকে কোথায়? ক্রেবস চক্র। ওই জায়গাতে ঢুকে চিন্তা করতে পারবে না কি কি তৈরি করে, জাস্ট একটু খালি জানাই দেই মেইন আইডিয়াটা যাতে বুঝতে পারো, তাহলে জিনিসটা সহজ হবে। 2 অণু FADH2, 2 অণু ATP এবং 4 অণু কার্বন ডাই অক্সাইড তৈরি করে। এইটা কোন ধাপে করে? এই বেটা পরবর্তীতে ক্রেবস চক্রে প্রবেশ করে এই জিনিসগুলা তৈরি করে। এখন তুমি যদি একটা ভালো করে একটু তাকায় দেখো প্রিয় ভাইয়া আপুটা, আমরা কয়টা ধাপের কথা বললাম? প্রথম ধাপে গ্লুকোজটাকে ভেঙে পাইরুভিক অ্যাসিড বানাইলাম, দ্বিতীয় ধাপে পাইরুভিক অ্যাসিডটা ভেঙে অ্যাসিটাইল কোয়ে বানাইলাম, তৃতীয় ধাপে এই অ্যাসিটাইল কোয়েটা থেকে আলটিমেটলি 4 অণু কার্বন ডাই অক্সাইড বানাইলাম। দেখতে পাচ্ছ? এবং এইখানে 2 অণু কার্বন ডাই অক্সাইড তৈরি হয়েছে। তোমরা যদি ভালো করে মন দিয়ে খেয়াল করো, একটা গ্লুকোজের মধ্যে, 1 অণু গ্লুকোজের মধ্যে 6 অণু কার্বন ডাই অক্সাইড থাকে, 6 অণু কার্বন থাকে। আর এই যে এই দুই জায়গাতে আলটিমেটলি 6টা কার্বন, ওই যে গ্লুকোজের সবগুলা কার্বন এই জায়গাতে আসে, শেষ হয়ে গেল। মানে গ্লুকোজটা একদম সম্পূর্ণ ফিনিশড, এখন আর গ্লুকোজের কোনো রোল নাই। তাহলে এই যে গ্লুকোজ নিয়ে খেলাটা শুরু হয়েছিল, তুমি যদি ভালো করে তাকাও, এই যে গ্লুকোজের মধ্যে যা ছিল, গ্লুকোজের মধ্যে যা ছিল সেটা প্রথমে পাইরুভিক অ্যাসিড হলো, পাইরুভিক অ্যাসিড হলো অ্যাসিটাইল কোয়ে, পরবর্তীতে যখন অ্যাসিটাইল কোয়ে হলো তখন এই অ্যাসিটাইল কোয়ে 2 কার্বন বিশিষ্ট, এখান থেকে দুটো দুটো কার্বন হারিয়ে গেল গ্লুকোজে। পরবর্তীতে পরের ধাপে কি হয়? পরের ধাপে আরো 4টা কার্বন হারায় যায়। তাহলে তুমি এখন তাকায় দেখো, দিন শেষে এত কিছু করার পর আমরা আসলে পাচ্ছিটা কি? দিন শেষে তুমি তাকায় দেখো তো আমাদের লক্ষ্যটা কি, শ্বসনটা ঘটে কিভাবে? দিন শেষে আমরা কি কি পাচ্ছি? প্রথম ধাপে 2 অণু এটিপি, 2 অণু NADH2, এরা তো নষ্ট হয়ে যাচ্ছে। পাইরুভিক অ্যাসিড পরের ধাপে, এইটা থাকতেছে কে? শুধুমাত্র 2 অণু, দ্বিতীয় ধাপে 2 অণু NADH2 আর 2 অণু কার্বন ডাই অক্সাইড লিখো। তৃতীয় ধাপে দেখো 2 অণু এটিপি, 6 অণু NADH2, 2 অণু FADH2 এবং 4 অণু কার্বন ডাই অক্সাইড। আমরা কি দেখতে পেলাম? খেয়াল করেন, এইগুলো আমাদের প্রাপ্তি আলটিমেটলি প্রত্যেকটা ধাপ শেষে। এখন তোমরা আমাকে বলো, প্রথমে যে পড়ালাম যে গ্লুকোজটা ঢুকবে, দিন শেষে কয় অণু এটিপি তৈরি করবে? 36 অণু এটিপি। এই জায়গাতে তুমি যে এখন আছো, কয় অণু এটিপি পাইছো বলো তো? তাকায় দেখো তো কয় অণু এটিপি পেয়েছো। আগে একটু বুঝে নাও, আমি তোমাদেরকে ওভারঅল জিনিসটা আগে বুঝাচ্ছি, অস্থির হইও না। কিভাবে মনে রাখবা এগুলো তোমার কাছে একটু পরে পানির মতো মনে হবে। জাস্ট ওভারঅল একটু আইডিয়াটা নাও যে আগে জিনিসটা আমরা ধরতে পারছি কিনা, যেখানে ধাপগুলো, এটা সহজ হয়ে যাবে। আজকে প্রথম শুনছো, ভয়ের কিছু নাই। পাইরুভিক অ্যাসিড, অ্যাসিটাইল কো, এগুলো কি গ্লুকোজের বিভিন্ন রূপ? উত্তর হলো না, এগুলো গ্লুকোজের বিভিন্ন রূপ না, এগুলো আলাদা আলাদা পদার্থ। মোবাইলটা ভেঙে তুমি একটা যেমন ব্যাটারি পাও, একটা ক্যামেরা পাও, ওটা কি মোবাইলের বিভিন্ন রূপ? না, সেগুলো আলাদা আলাদা পার্ট, সবগুলো মিলিত হয়ে একসাথে থাকে একটা গ্লুকোজ তৈরি করে। বা গ্লুকোজ ভাঙলে রূপান্তরিত গ্লুকোজ ভেঙে ওদেরকে পাওয়া যায়। আমাদের পাওয়ার কথা 36, কিন্তু এই জায়গাতে আমি এটিপি পাইলাম 2, এই জায়গাতে পেলাম 2, এটিপি পাইলাম মাত্র 4টা। কিন্তু আমি যদি তোমাকে বলি যে এইখানকার মধ্যে 36 অণু এটিপি লুকিয়ে আছে, তুমি বলবে যে ভাই কেমনে? তাকায় দেখো, এই যে NADH2, এইটা অনেকটা চেক বইয়ের মতো।
ভাইয়া টাকা তো দুই রকম, একটা নগদ টাকা, একটা ব্যাংকে চেকের মাধ্যমে টাকা। আমার কাছে এই মুহূর্তে কোনো নগদ টাকা নাই, কিন্তু তোমার কাছে একটা চেক আছে, যেই চেকে লেখা আছে 1 কোটি টাকা, এবং যার অ্যাকাউন্ট মনে করো তোমারই অ্যাকাউন্ট, কিন্তু তুমি কিন্তু 1 কোটি টাকার মালিক, ব্যাংকে দেওয়া মাত্র তোমাকে 1 কোটি টাকা দিয়ে দিবে। কথা পরিষ্কার, ব্যাংকে তোমাকে 1 কোটি টাকা দিয়ে দিবে। এই এটিপিটা হলো নগদ টাকার মতো, কিন্তু এই যে NADH2 আর FADH2 এগুলা ভাঙলেও এটিপি পাওয়া যাবে। যেমন 1 অণু NADH2 ভাঙলে 3 অণু এটিপি পাওয়া যায়, 1 অণু FADH2 ভাঙলে 2 অণু এটিপি পাওয়া যায়। এখন তুমি যদি চিন্তা করো যে ভাইয়া তাহলে এই জায়গাতে কয়টা লুকায় আছে দেখো তো, এখানে দুইটা মানে দুইটা, এইটা এখানে তাহলে কয় অণু এটিপি বলো, সবাই হিসাবটা বলেন। তাহলে এই জায়গাতে কয় অণু এটিপি, 6 অণু NADH2 থেকে, তাহলে কয়টা এটিপি আলটিমেটলি? ভেরি গুড, 18টা। তাহলে এখানে আলটিমেটলি এটিপি কয়টা, এটিপি কয়টা, 18টা। FADH2 থেকে কয়টা, এই জায়গায় কয়টা, 4টা। দ্যাটস ইট। শুধুমাত্র একটা ক্রেবস চক্রের মধ্যে তুমি যদি যোগ দাও, আলটিমেটলি এটিপি পাবা 24 অণু এটিপি। দেখছো এই জায়গায় কয়টা হবে তাহলে, 4 অণু এটিপি, সরি 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 6 অণু, 3 দুগুণে 6। ভেরি গুড। আর তাহলে 24 আর 6 অলরেডি 30 অণু এটিপি কিন্তু দিন শেষে আমি পেয়েই যাচ্ছি। আর এই জায়গাতে আরো 2 হয়ে গেল 32। এইটা থেকে তাহলে কয় অণু, এইখান থেকে তো 6 অণু এটিপি হওয়ার কথা, কারণ আমরা মাত্র দেখলাম 1 অণু NADH2 থেকে 3 অণু এটিপি। এই জায়গাতে একটা ছোট্ট ব্যতিক্রম আছে। তুমি দেখছো না, তুমি তো পেপার পত্র তো পড়ো, তোমরা তো জেনজি, তোমরা তো সরকার ফেলে দিয়েছো, তোমরা তো সব করতে পারো দুনিয়ার। তো দেখছো না, তোমরা নিউজ টিউজ সবই পড়তেছো, কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ যে ব্যাংক গুলাতে টাকা নাই, এবং সবগুলা ব্যাংকের পাওয়ার একরকম না। এবং আমেরিকার একটা লোকের পাসপোর্ট আর আমার পাসপোর্ট, ওরটাও পাসপোর্ট আমারটাও পাসপোর্ট, কিন্তু ওর পাসপোর্টটার পাওয়ার কত বেশি, আমার পাসপোর্টটার পাওয়ার কত কম। আমেরিকার লোক যদি চায় বাংলাদেশে যাব, বাংলাদেশের ভিসা নেওয়া দরকার নেই, ওষুধ টিকিট করবে বাংলাদেশে আসে ঢুকে যাবে, এতটা পাওয়ারফুল ওদের পাসপোর্ট। আর আমরা যেই দেশে যেতে চাই, ওই দেশে ভিসার আবেদন করতে করতে আমাদের জীবনের অর্ধেকটা ওখানেই নষ্ট। আমি কি বুঝাতে পারলাম? তো প্রিয় ভাই ও বোনেরা, এই NADH2টা গ্লাইকোলাইসিস, এটা তো প্রথম বিক্রিয়া ছিল, প্রথম ধাপ, প্রথম ধাপের NADH2টা এর পাওয়ার একটু কম। দ্বিতীয় আর তৃতীয় বা অন্য সকল NADH2 ভাঙলে 3 অণু এটিপি পাওয়া যায়, কিন্তু প্রথম ধাপের NADH2টা ভাঙলে 2 অণু এটিপি পাওয়া যায়, এইটা হলো দুর্বলতা। তাহলে একটা থেকে 2 অণু এটিপি পাওয়া যাবে, আলটিমেটলি তুমি 4 অণু এটিপি পাবা 2 অণু NADH2 থেকে। সো তাহলে এই যে দেখো এখানে 2, এই জায়গাতে 4, টোটাল হলো 6, এই জায়গাতে 6, 12, এই জায়গাতে 24, এই হইল 36 অণু এটিপি। এই জিনিসটা আবার নেক্সট ক্লাসে আলোচনায় আসবে, তখন আর ইন ডিটেইল আলোচনা করব না। এইটা আমি এক এক সময় এক এক স্টাইলে সালোক সংশ্লেষণ পড়াই। এইখানে তোমাদেরকে এইটা শেষের পড়া, কিন্তু আগে পড়ালাম কেন, আগে পড়ালাম যাতে শুরুতেই তুমি আমরা কি জন্য এই পড়ালেখাগুলো করছি সেইটা আইডিয়া করতে পারো। এই যে এই হিসাবটা তোমার আলটিমেটলি কিন্তু মেইন পরীক্ষায়, HSC পরীক্ষায় আসবে। এটা কি, এটা হলো শক্তির হিসাব। তোমাকে দিবে 2 অণু গ্লুকোজ থেকে, 2 অণু গ্লুকোজ থেকে কত অণু এটিপি উৎপন্ন হবে বলো, এবং হিসাবটা দেখাও। তুমি বলবে 72 অণু এটিপি, এবং কিভাবে কিভাবে, এই জিনিসটা জাস্ট ডাবল করে দিলেই হবে। এই জায়গায় দিবে 2 এর জায়গায় 4, 2 এর জায়গায় 4, 2 এর জায়গায়, যে জায়গায় 2 সে জায়গায় 4, যে জায়গায় 6 সে জায়গায় 12, মানে জাস্ট ডাবল করে দিলেই হয়ে গেল। এটা হলো 1 অণু গ্লুকোজের জন্য। এখন বিষয়টা কি দাঁড়ালো, আমরা আমরা কি পড়তেছি, এইটা হলো গুরুত্বপূর্ণ। হায় হায়, এটা কি আসলো,
ওকে, আমরা পড়তেছি এটা কি শ্বসনের বিভিন্ন ধাপ। তো খেয়াল করো আমরা পড়ছিলাম, এইটা কি এই পেজেই আছে? এই যে দেখো প্রথম ধাপে, আমরা তো এখানেই আছি। হ্যাঁ, এই তো প্রথম ধাপ, গ্লুকোজটা ঢুকলো, প্রথম ধাপের নাম গ্লাইকোলাইসিস। তৃতীয় ধাপ পাইরুভিক অ্যাসিডের সম্পূর্ণ জারণ। তৃতীয় ধাপের নাম ক্রেবস চক্র। এই তো কোন ধাপে কি উৎপন্ন হয় আমরা সেই পড়াটা পড়লাম, যে কোনটা ধাপ আসলে কি জন্য দরকার। ওভারঅল জিনিসটা তুমি যদি দেখো, এই যে ছোট করে নিয়ে আসলাম আমরা এখানে, এইটা হলো 1 নাম্বার ধাপ। আহা, ছোট বড় করার কারণে জিনিসগুলো, হ্যাঁ এইবার ঠিক আছে। তাহলে এই যে এটা হলো 1 নাম্বার ধাপ, 2 নাম্বার ধাপ, 3 নাম্বার ধাপ। ভাইয়া 4 নাম্বার ধাপে তাহলে কি ঘটনা ঘটে? আপনি তো বললেন 4টা ধাপেই ঘটনাগুলো ঘটে, সব খেলা তো এখানেই শেষ করে দিলেন। ভাইয়া 4 নাম্বার ধাপেই এই যে রূপান্তর গুলা, এইগুলাতে তো NADH টু FADH2 উৎপন্ন হয়, কিন্তু এই NADH টু FADH2 থেকে যে এটিপি উৎপন্ন হওয়ার বিষয়টা, এই যে গ্লাইকোলাইসিসে 4 অণু এটিপি উৎপন্ন হবে, দ্বিতীয় ধাপে 6 অণু এটিপি, আর এইখানে এই যে 18 অণু এটিপি উৎপন্ন হবে, 2 থেকে 4 অণু এটিপি। এই যে এটিপি গুলো যে কনভার্ট হওয়া, চেক বই থেকে কনভার্ট হওয়া, এইটা ঘটে 4 নাম্বার ধাপে। এবং দিন শেষে সবগুলো ধাপের যোগফল 36 অণু এটিপি এবং 6 অণু কার্বন ডাই অক্সাইড। এখন এই যে বিক্রিয়াটা লিখলাম, এই বিক্রিয়াটাই তুমি কিন্তু ভাইয়া, তুমি যদি বলো যে ভাইয়া আমি শ্বসনের বিক্রিয়াটা লিখতে চাই, প্রিয় ভাইয়া আপুটা, এখন দেখো এই যে শ্বসনের বিক্রিয়া, গ্লুকোজ প্লাস অক্সিজেন সমান 36 অণু এটিপি প্লাস 6 অণু কার্বন ডাই অক্সাইড। ও ভাই বোনেরা, উপরেরটা কি দেখা যাচ্ছে তো না? তাহলে দেখো আলটিমেটলি তুমি যখন বলবা যে গ্লুকোজ প্লাস অক্সিজেন 36 অণু এটিপি 6 অণু কার্বন ডাই অক্সাইড, প্রথম ধাপের 2 অণু এটিপি খরচ হয়ে যায়, প্রথম ধাপে মোট 4 অণু এটিপি তৈরি হয়, 2 অণু খরচ হয়, তাহলে দিন শেষে 2 অণু এটিপি থাকে। সেটা তো এখনো পড়াই নাই, তুমি বোধহয় আগে পড়ে রেখেছিলে সেজন্য পারছো, বাট পড়াবো। আলটিমেটলি তুমি যেই বিক্রিয়াটা চিন্তা করছো, এই যে সহজ বিক্রিয়াটা, ওই বিক্রিয়াটাকে তুমি যদি ভাঙো, তাহলে ভাইয়া 1 নাম্বার ধাপ, 2 নাম্বার ধাপ, 3 নাম্বার ধাপ, 4 নাম্বার ধাপ পার হয়ে তুমি রেজাল্টটা লিখতে পারবা। আমরা বিক্রিয়াটাকে যেভাবে দেখি, এইটা হলো এক লাইনের বিক্রিয়াটা আলটিমেটলি এমন। জিনিসটা কি ভাই, বেসিকটা কি বুঝে আসলো যে এইটুকুর মধ্যে আসলে কয়টা ধাপ, বড় বড় ধাপ লুকিয়ে আছে? 4টা ধাপ। ভিতরের গুলো এখন না বুঝলেও চলবে, এটা আরো দুইবার পড়াবো, প্যারা খাওয়ার কিছু নাই। তোমরা আমাকে বলো যে আগে এই বেসিকটুকু বুঝলাম কিনা, বুঝলেই হয়ে গেল। আগে মেইন আইডিয়াটা ব্রেনের মধ্যে ঢুকছে কিনা বলো, হ্যাভ ইউ গট দ্য মেইন আইডিয়া? মেইন আইডিয়াটা বুঝতে পেরেছি কিনা? তাহলে আমরা একটা ওভারঅল আইডিয়া পেলাম, এই যে সালোক সংশ্লেষণের বিক্রিয়াগুলা কিভাবে, সরি সরি শ্বসনের যে বিক্রিয়া, আলটিমেটলি কি ঘটনা ঘটে। এখন একটা একটা করে পড়াটা আমাদের কাছে মোটেই কঠিন বলে মনে হবে না। যেমন তাহলে ধাপ নাম্বার 1, এটার নাম, এটা এখনই পড়া হয়ে যাবে, তোমাদের কাছে একটু কঠিন বলে মনে হবে, কিন্তু কিছু নাম পড়লে এটা কোনো ব্যাপার না। তাহলে এটার নাম গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিস শেষে আমরা কি পাবো? পাইরুভিক অ্যাসিড। দিন শেষে আমরা পাবো 2 অণু পাইরুভিক অ্যাসিড। এইটাই তো আমরা শিখলাম।
আমরা তো এটাই শিখলাম, 1 অণু গ্লুকোজ থেকে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় 1 অণু গ্লুকোজ থেকে আমরা পাবো 2 অণু পাইরুভিক অ্যাসিড। এইটুকু তো আমরা সবাই শিখলাম, তাই না? দ্যাটস দ্য মেইন আইডিয়া। কিন্তু আমরা এখানে এক লাইনে যেটা লিখলাম যে এইটা পাবো, এইটা এরকম একটা লাইনে ঘটে না, এখানে 9 ধাপের বিক্রিয়া হয়। মাবুদ কি হবে? তোমরা বলবো যে ভাই এগুলো কি হচ্ছে আমাদের সাথে। তাহলে তোমরা এগুলো সবাই দেখছো বোধ হয়, তোমরা অলরেডি সবাই পড়েও ফেলেছো বলি আমি বিশ্বাস করি। তোমরা আকাশ থেকে পড়বা না। তাহলে এই যে এই বিক্রিয়াটার নাম হলো গ্লাইকোলাইসিস। এই যে গ্লুকোজ, কিন্তু তোমরা যদি আমার সাথে থাকো তাহলে আমার মনে হয় না যে এতটাও কঠিন বলে মনে হবে, কারণ আমি স্টুডেন্ট এন্ড থেকে চিন্তা করি যে কিভাবে পড়লে জিনিসটা সহজ হয়। তাকায় দেখেন ভাইয়া এবং আপুটা, আলটিমেটলি এই যে তাহলে প্রথমটা কি ছিল? গ্লুকোজ। গ্লুকোজটা ভেঙে আমি কি তৈরি করব? পাইরুভিক অ্যাসিড। এখন এই যে আল্লাহ যেমন বলছে কুন ফায়া কুন, হও এবং হয়ে যায়, আমাদের বিক্রিয়াটা দেখলে মনে হয় যে গ্লুকোজ থেকে ভেঙে পাইরুভিক অ্যাসিড তৈরি হলো, কিন্তু যে হও হয়ে যায় এটা শুধুমাত্র আল্লাহ পাকের জন্য সত্য। আমরা মানুষ, আমরা বলা মাত্র কোনো কিছু হয়ে যায় না, আমাদেরকে কাঠখড় পুরাই পরিশ্রম করে সেটা অর্জন করতে হয়, তাই না? গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড বানাবা, বলা মাত্র হয়ে যায় ব্যাপারটা তা না। তুমি তাকায় দেখো কতগুলো ধাপ, বাবুরে বাবু, তাকায় দেখো কতগুলো ধাপ। এবং এই ধাপগুলা পড়তে গিয়ে তোমরা বলবা ভাই আমার তো মাথাটা গড়ে, কালি আমার মাথাটা গড়ে। তো ভয়ের কিছু নাই, এই ধাপগুলা আলটিমেটলি দিন শেষে আমরা পাইরুভিক অ্যাসিড বানাবো। তো ধাপগুলোতে আমি তোমাদেরকে সহজ পদ্ধতি শিখাই দিব, চিন্তা করার কোনো কারণ নাই। তোমরা যদি আমার সাথে আমাকে ফলো করো তাহলে এটা এক্ষুনি পড়া হয়ে যাবে। চলো আমরা সিস্টেমটা, এখানে অনেকগুলো বিক্রিয়া, আমরা দেখো কিভাবে মনে রাখবো। গ্লুকোজ, গ্লুকোজ, ফ্রুক্টোজ, ফ্রুক্টোজ, গ্লুকোজ, গ্লুকোজ, ফ্রুক্টোজ, ফ্রুক্টোজ, অ্যালডিহাইড, অ্যাসিটোন, অ্যাসিড, 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 অ্যাসিড। ভাইয়া 1 2 3 4 5 6 7 8 9 10। এর চেয়ে সহজ করে তুমি অন্য কোথাও এটা খুঁজে পাবা না। দেখো তো, গ্লুকোজ, গ্লুকোজ, ফ্রুক্টোজ, ফ্রুক্টোজ, অ্যালডিহাইড, অ্যাসিটোন, অ্যাসিড, 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 অ্যাসিড। এর মধ্যে প্রথম 3টে অ্যাসিডকে আমি 1 কলাম করলাম, পরের 2টা অ্যাসিডকে আমি 1 কলাম করলাম। কেন করলাম? কারণ দিন শেষে এই গ্লাইকোলাইসিসের বিক্রিয়াটা দিন শেষে এই বিক্রিয়াটা তোমাকে পরীক্ষায় লিখতে হবে। এটা কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষাতে অতীতে প্রশ্ন আসছে, এখান থেকে টপিক আকারে প্রশ্ন আসছে। আমি কি বুঝাতে পেরেছি? আমি কি বুঝাতে পেরেছি? সো প্রিয় ভাই ও বোনেরা, প্রিয় ভাই ও বোনেরা, সবাই এটা তুলে নাও, তুলে নাও, আগে তুলে নিয়ে বলো যে ভাই তুলসি। তারপর কয়েকটা শব্দ পড়লে এটা একদম পানির মতো সহজ হয়ে যাবে। নো চিন্তা, নো প্যারা। তুলে নিয়েছো? তাকায় দেখো তোমাদের জন্য কাজটা কতটা সহজ করে দিলাম। এই দেখো, গ্লুকোজ, গ্লুকোজ, ফ্রুক্টোজ, ফ্রুক্টোজ, অ্যালডিহাইড, অ্যাসিটোন, তারপর অ্যাসিড, অ্যাসিড, অ্যাসিড। তিনটাই একই অ্যাসিড। কি অ্যাসিড? ফসফোগ্লিসারিক অ্যাসিড, যেটা আমরা অলরেডি চিনি আগের ক্লাস থেকেই সালোক সংশ্লেষণের ওই অ্যাসিডটা, ওই যে পিজিএ,
ফসফোগ্লিসারিক অ্যাসিড। আর শেষের অ্যাসিড দুইটা কি রে ভাইয়া? পাইরুভিক অ্যাসিড, একই কালার। দেখতে পাচ্ছি? এইটুকু তো ভাইয়া আগে শিখতে হবে। ভাইয়া এখান থেকে কিভাবে আসবে? এইটাই আসবে, গ্লাইকোলাইসিসের বিক্রিয়াটি লিখো, এখান থেকে ডিরেক্ট প্রশ্ন আসবে। আর এমসিকিউ তো অনেক ভাবে, এমসিকিউ তো যে কোনো ভাবেই আসতে পারে, এমসিকিউটা পরে। আগে তোমাকে জাস্ট ব্রেনের মধ্যে ভাইয়া ফুল সিলেবাস কোর্স কবে লঞ্চ করবেন, এটা তো ঘোষণা দিয়েই দিয়েছিলাম, সেপ্টেম্বর মাসে লঞ্চ করব, সেপ্টেম্বর মাসে প্রথম সপ্তাহে লঞ্চ করে ক্লাস শুরু করব। তো প্রিয় ভাই ও বোনেরা, ব্যাপারটা দেখেন, এই যে 10টি ধাপ, এই 10টি ধাপে তুমি তাকিয়ে দেখো। প্রথম দুটো ধাপ, গ্লুকোজ গ্লুকোজ, ফ্রুক্টোজ ফ্রুক্টোজ, অ্যাসিড অ্যাসিড অ্যাসিড। কোন অ্যাসিড? ফসফোগ্লিসারিক অ্যাসিড, ফসফোগ্লিসারিক অ্যাসিড। ও ভাই তাকায় দেখো, তাকায় দেখো, শেষের অ্যাসিড দুইটা, পাইরুভিক অ্যাসিড। শেষের অ্যাসিড দুইটা পাইরুভিক অ্যাসিড। ও ভাই, ও ভাই, ও ভাই তাকিয়ে দেখো, বুঝলে কিনা বলো, বুঝলে কিনা বলো। এর চেয়ে সহজ করা, এই জায়গায় সূত্র দিতে পারি আমি অনেক, কিন্তু বাস্তবতা হলো সূত্র মনে রাখতে আরেকটা সূত্র লাগবে। এই তোমরা আছো? রেসপন্স করতে হবে, বুঝলে কিনা? মহিমা, মোহিতা, কি ব্যাপার? ইয়াস, সবাই লিখে নিয়েছি, সবাই লিখে নিয়েছি। ফ্যান্টাস্টিক। তাহলে প্রিয় ভাইয়া আপুটা, এখানে আসলে তোমাকে যদি কেউ বলতে বলে যে আমরা কি করবো, গ্লাইকোলাইসিস, আমাদের লক্ষ্য কি গ্লুকোজ থেকে ভাঙা, ভেঙে পাইরুভিক অ্যাসিড, দিন শেষে পাইরুভিক অ্যাসিড তৈরি করা। হ্যাঁ, তো কিভাবে তৈরি করা হয়? তো আমরা তো আলটিমেটলি দেখবো যে অনেকগুলো বিক্রিয়ার মাধ্যমে ঘটনাটা ঘটে। তো বিক্রিয়ায় কি কি উৎপন্ন হয় সেই জিনিসটা আমরা মুখস্থ করার চেষ্টা করছি বা মনে রাখার চেষ্টা করছি। মুখস্থ তো ঠিক আছে। তো গ্লুকোজ গ্লুকোজ গ্লুকোজ, এখন এটা তো হলো প্রথম ধাপ, এটা হলো তুমি কেবল 1 নাম্বার ধাপ পড়তে পারলা। এইভাবে তুমি প্রথম ধাপটা জয়ী হলা। আমাদেরকে মোট 3 বা 4টা ধাপ পার হলে তুমি এই পুরা ছকটা লিখতে পারবা, কেবল গেলে 1 নাম্বার ধাপ। 2 নাম্বার ধাপ, তো তুমি এখানে খেয়াল করো, আমরা দেখো গ্লুকোজ গ্লুকোজ, গ্লুকোজ থেকে তারপর কি হয়ে গেল, ফ্রুক্টোজ, ফ্রুক্টোজ থেকে তারপর দেখো একটা চেঞ্জ। তো যখন কোনো কিছুকে আমরা গ্লুকোজ থেকে ফ্রুক্টোজ বানাবো, বা ফ্রুক্টোজ থেকে অ্যালডিহাইড বানাবো, বা অ্যালডিহাইড থেকে অ্যাসিড বানাবো, বা এই যে ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে পাইরুভিক অ্যাসিড বানাবো, তো তুমি দেখো প্রত্যেক জায়গায় একটা করে চেঞ্জ। কিন্তু তুমি গ্লুকোজকে, কোনো কিছুকে চেঞ্জ করতে হলে হঠাৎ করে বায়োলজিতে বা এই ধাপগুলোতে হঠাৎ করে কাউকে চেঞ্জ করা যায় না। ব্যাপারটা অনেকটা এরকম যে মনে করো তুমি ভাড়াটিয়াকে বাড়ি ছেড়ে দিতে বলবা, কিন্তু তুমি ফট করে বাড়ি ছেড়ে দিতে বলতে পারো, তোমাকে অ্যাটলিস্ট 1 মাস আগে বলতে হবে। ব্যাপারটা এরকম, তাই না? বা তুমি ভাড়াটিয়া, তুমি বাড়িওয়ালাকে বলবো যে আমি বাড়ি ছেড়ে দিব, অ্যাটলিস্ট 1 মাস বা 2 মাস আগে জানাতে হবে। তো এখানেও তাই, গ্লুকোজকে তুমি ফ্রুক্টোজ বানাবা, প্রথম ধাপে ছিল গ্লুকোজ, পরের ধাপে কিন্তু ফ্রুক্টোজ হয়নি। পরের ধাপে কি হয়েছে, তুমি যদি তাকায় দেখো, গ্লুকোজ থেকে প্রথমে বানানো হয়েছে গ্লুকোজ 6 ফসফেট। এইটা তুমি কাউকে পরিবর্তন করার আগে তার সাথে তুমি ফসফেট লাগাই দিবা। তো এই জায়গায় গ্লুকোজের কয় নাম্বার কার্বনে ফসফেট লাগাই দেওয়া হলো? 6 নাম্বার কার্বনে। তাহলে কাউকে পরিবর্তন করার আগে তুমি কি করবা, জাস্ট তার সাথে কি লাগাই দিবা, তুমি তার সাথে ফসফেট লাগাই দিবা। তো দেখো বইয়ের মধ্যে ওই কাজটাই করা হয়েছে। পরিবর্তন করার আগের ধাপে তুমি তাকায় দেখো, তাহলে গ্লুকোজ ছিল, ওকে তুমি কি বানাইলা, গ্লুকোজ
সিক্স ফসফেট বানাইলা, ওকে বানাইলাম। এরপর তুমি পরিবর্তন করে দিলা, পরিবর্তন করে কি বানাইলা, জাস্ট গ্লুকোজটা হয়ে গেল ফ্রুক্টোজ, গ্লুকোজটা হয়ে গেল ফ্রুক্টোজ। এখন ফ্রুক্টোজকে তুমি অ্যালডিহাইড বানাবা, যে কাউকে বানাতে হলে আবার তাকে উকিল নোটিশ দিতে হবে বা জানাই দিতে হবে, তাহলে তুমি এর সাথে কি করবে, আরেকটা ফসফেট লাগাই দাও। দেখো ফ্রুক্টোজ আরো একটা, ওর তো আগে থেকেই একটা ফসফেট ছিল, আরেকটা ফসফেট দাও, 1,6 বিস ফসফেট। বিস কথাটার অর্থ কি, বিস কথাটার অর্থ হলো দুই। তুমি যেখানেই দেখবে বিস, বিস মানে দুই, তাহলে ফ্রুক্টোজ 6 ফসফেট হয়ে গেল এটা। কিন্তু তোমার লক্ষ্য তো আলটিমেটলি পাইরুভিক অ্যাসিডে পৌঁছানো, মানে ধাপে ধাপে। তো ফ্রুক্টোজকেও তুমি ফ্রুক্টোজ রাখবা না, আলটিমেটলি কি হয়ে গেল, ফ্রুক্টোজ 1,6, ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট। আচ্ছা ঠিক আছে, এরপর ওকে তো তুমি উকিল নোটিশ দিয়ে দিছো, পরের ধাপে ওইটাকে তুমি চেঞ্জ করে ফেলো। চেঞ্জ করে কি করা হয় ভাইয়া, এটা একটু খালি ছোট্ট করে জানাই রাখি, ফ্রুক্টোজ হলো 6 কার্বন, ফ্রুক্টোজের কার্বন 6টা। এই 6 কার্বন বিশিষ্ট ফ্রুক্টোজকে ভেঙে 2 টুকরা করা হয়, 3 কার্বন বিশিষ্ট 2টা পদার্থ বানানো হয়। একটা হলো 3 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড, যারা একটু কেমিস্ট্রি পড়ছো, জৈব রসায়ন যদি আদৌ পড়ে থাকো এই জীবনে, তাদেরকে বলছি 3 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইডের নাম গ্লিসারঅ্যালডিহাইড। তাহলে এই যে লিখবা এই জায়গায় গ্লিসারঅ্যালডিহাইড। আর 3 কার্বন বিশিষ্ট ওইটাকে কি করে দিলাম, গ্লিসারঅ্যালডিহাইড করে দিলাম। 3 কার্বন বিশিষ্ট অ্যাসিটোন, 3 কার্বন বিশিষ্ট কিটোন ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন। দেখো লিখাই আছে 3 কার্বন বিশিষ্ট, লিখাই আছে। তাহলে 3 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইডের নাম গ্লিসারঅ্যালডিহাইড, 3 কার্বন বিশিষ্ট কিটোন অ্যাসিটোন। কিন্তু এদের সাথে যেহেতু ফসফেট ছিল এই জায়গাগুলোতে, একটা ফসফেট নিবে এ, সেজন্য হয়ে গেল 3 ফসফোগ্লিসারঅ্যালডিহাইড। একটা ফসফেট নিবে এ, অ্যাসিটোন ফসফেট, ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট। যদি কঠিন বলে মনে হয়, শুধুমাত্র এই দুইটা নামই একটু কঠিন মনে হতে পারে, কিন্তু 3 ফসফোগ্লিসারঅ্যালডিহাইড এইটা কিন্তু একটা অত্যন্ত কমন বিক্রিয়া। তুমি যদি একটু মনে করো কষ্ট করে, তোমার মনে থাকার কথা, প্রিয় ভাইয়া আপুটা, দেখি তো যে সালোক সংশ্লেষণে ক্লাস করেছো, তার এই ব্যাটাকে না চেনার কোনো কারণ নাই। এইটার নামই তো G3P, C3 চক্রের বিক্রিয়াতে তো এই উৎপন্ন হয়, এবং এর পরের ধাপেই তো সেখান থেকে গ্লুকোজ তৈরি হয়। তোমার C3 চক্রের বিক্রিয়াটা কি মনে পড়ে, মনে আছে? পাশের এনজাইমগুলো লিখতে হবে ভাইয়া। রেসপিরেশন শেষ, কোনটার কয়টা ক্লাস লাগবে? আমার তো লক্ষ্য নেক্সট ক্লাসে শেষ করে দেওয়া। প্রিয় ভাইয়া আপুটা, এই যে অংশটুকু তোমরা একটু, এই অংশটা তুমি যদি উল্টা পাশ থেকে যাও, এইটা কিন্তু ভাইয়া আমি সেদিন তোমাদেরকে বলছিলাম, তুমি যদি C3 চক্রের বিক্রিয়াতে যাও সালোক সংশ্লেষণের, দেখো জাস্ট উল্টা বিক্রিয়াটা ওই জায়গায় দেওয়া, ওই জায়গায় আমরা গ্লুকোজ তৈরি করি আর এই জায়গায় গ্লুকোজ ভাঙা হচ্ছে। ভাই জিনিসটা তো একই, তোমরা বইটা উল্টায় দেখো তো, মিল খুঁজে পাও কিনা। আই এম গোয়িং দেয়ার, দ্রুত দ্রুত তোমরা উল্টাও উল্টাও উল্টাও, উল্টায় যাও। অন্তত পক্ষে চ্যাপ্টারটাতে একটু হলেও ভালোবাসা তৈরি হবে। এই যে বড় বিক্রিয়াটাতে তাকায় দেখেন তো, ভাই আপনি তো ঠিক কথা বলেছেন। এই যে দেখি তো, গ্লিসারেলডিহাইড 3 ফসফেট, ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট, ওখান থেকে ফ্রুক্টোজ 1,6, ফ্রুক্টোজ 6, গ্লুকোজ 6, গ্লুকোজ, এই যে গ্লুকোজ। দেখো তো এই বিক্রিয়াটাই আমরা লিখলাম কিনা। তোমরা যদি আগের ক্লাসটা রিক্যাপ করে দেখো, আমি বলেছিলাম যে এই বিক্রিয়াটা আমরা আরেকবার পাবো গ্লাইকোলাইসিসে। সবাই দেখেন, ছোট্ট মে ফারিয়া, সাদিয়া আক্তার মিম, জেম, মুহিতা, যারা বেঁচে আছো, উম্মে হানি, ও ভাই ও বোনেরা,
ওকে, সো এই অংশটুকু আসলে খুব যে বেশি কঠিন বা এই নাম দুইটা যে খুব বেশি কঠিন আশা করি তোমাদের সেটা মনে হবে না, এবং তোমরা এই নাম দুইটাকে 2 হাইড্রোক্সি ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট এই নাম দুটাকে তোমরা হৃদয় মাঝারে স্থান দিবা। আমারও প্রথমে খারাপ লাগতো, বাট পরবর্তীতে জৈব রসায়নে এত এত নাম পড়তে হয়েছে, এগুলাকে আর এত কঠিন বলে মনে হয়নি। ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট, দ্যাটস ইট। তাহলে আমরা এই তো চলে আসলাম। তাহলে এই যে এই জায়গায় তুমি ডাইহাইড্রোক্সি অ্যাসিড ফসফেট, গ্লুকোজ গ্লুকোজ, ফ্রুক্টোজ ফ্রুক্টোজ, গ্লিসারিলডিহাইড ফসফেট, নাহলে ডাইহাইড্রোক্সি অ্যাসিড তৈরি হবে। এখন ভাইয়া তারপরে তো লেখাই আছে, তারপরে প্রত্যেকটা ধাপে কি উৎপন্ন হবে? ফসফোগ্লিসারিক অ্যাসিড, ফসফোগ্লিসারিক অ্যাসিড। এটা তো শিখতে হবে। কেউ যদি মনে করে যে ভাই এগুলো হুদাই পড়াচ্ছে, এডি লাগতো না, ও পুরা ধরা খাবে, কিন্তু গ্যারান্টি দিলাম ও ধরা খাবে, কারণ এটা কিন্তু পরীক্ষায় আসবে। গ্লাইকোলাইসিস কিন্তু প্রচন্ড গুরুত্বপূর্ণ, গ্লাইকোলাইসিস কিন্তু প্রচন্ড গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য, এবং এটা তোমার রিটেনেও আসবে। তুমি এমন বিপদে পড়ো না যেটা পড়ে যাবা না। দেখো, ফসফোগ্লিসারিক অ্যাসিড, ফসফোগ্লিসারিক অ্যাসিড, ফসফোগ্লিসারিক অ্যাসিড। প্রিয় ভাই ও বোনেরা, এইটুকু তো যে কেউ লিখতে পারবে। প্রথম জনের 2টা ফসফেট ছিল, দ্বিতীয় জন থেকে একটা ফসফেট কাইরা নিলাম, 1 3 20 ছিল, জাস্ট 1 নাম্বারটা কাইরা নিলাম, এরপর 3 থেকে 2 এ নিয়ে আসলাম। এটা মনে রাখা কি এমন কঠিন কিছু? 1 3 বিস ফসফো অ্যাসিড, 3 2, দ্যাটস ইট। 1 3 বিস ফসফো, দেন 3 ফসফো, দেন 2 ফসফো। এরপর চেঞ্জ করে কি করে দিবা? পাইরুভিক অ্যাসিড, পাইরুভিক অ্যাসিড, পাইরুভিক অ্যাসিড। এটার নাম ফসফোইনল পাইরুভিক অ্যাসিড, শেষেটার নাম শুধু পাইরুভিক অ্যাসিড। ও ভাই রে, ব্যাপারটা খুব কঠিন কিছু না, খুব কঠিন কিছু না। তুমি যদি চাও, আমি তোমার জন্য আরেকবার লিখছি শুরু থেকে, খেয়াল করো ভাইয়া, এটা যদি পরীক্ষায় আসে আমরা কিভাবে লিখবো? গ্লুকোজ গ্লুকোজ, ফ্রুক্টোজ ফ্রুক্টোজ, গ্লিসারেলডিহাইড, অ্যাসিটোন, অ্যাসিড 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 অ্যাসিড, 5টা অ্যাসিড শেষ। প্রথমে গ্লুকোজ, তারপর গ্লুকোজের সাথে ফসফেট লাগাই দিলাম, আলটিমেটলি ওকে ফ্রুক্টোজ বানাই দিলাম, এইবার 2টা ফসফেট লাগাই দিলাম, ফলে 20 ফসফেট। ঠিক আছে, অ্যাসিড 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 অ্যাসিড। এইটা কি? ফসফোগ্লিসারিক অ্যাসিড, এরা সবাই ফসফোগ্লিসারিক অ্যাসিড, পিজি ফসফোগ্লিসারিক। এটা হলো 1 3, এটা শুধু 3, এটা 2, এটা হলো ফসফোইনল পাইরুভিক অ্যাসিড, তোমরা এটা নাম জানো পেপা, আর এটা শুধুমাত্র পাইরুভিক অ্যাসিড। এগুলো এমন না যে তোমাদের কাছে খুব অবাক করা, এগুলো তোমরা সবই চেনো, সালোক সংশ্লেষণের প্রত্যেকটি আলোচনা হয়েছে। দিস ইজ দ্য মেইন আইডিয়া ভাইয়া। এটা হলো ধাপ নাম্বার 2। 2 নাম্বার ধাপে তোমাকে এই যে ফসফেট গুলো অ্যাড করতে পারতে হবে, নামগুলো অ্যাড করতে পারতে হবে। আর 3 নাম্বার ধাপে গিয়ে, মোট 4টা ধাপ এইটা শেখার, 3 নাম্বার ধাপে গিয়ে কোন বিক্রিয়াতে কোথায় কি হয় সেই জিনিসটা জানতে হবে। তার আগে তোমরা আমাকে বলো, এখানকার নামগুলা কি খুব কঠিন? এখানে মাত্র 4টা শব্দ পড়তে হবে। একটা শব্দের নাম গ্লুকোজ, একটা শব্দের নাম ফ্রুক্টোজ, একটা শব্দের নাম ফসফোগ্লিসারিক অ্যাসিড, যেগুলো মেইন ওয়ার্ড বারবার বলতেছি যাতে তোমার ব্রেনের মধ্যে ঢোকে। আরেকটা হলো পাইরুভিক অ্যাসিড। ভাই আলটিমেটলি তো এইটাই। এখন তুমি আমাকে বলো যে ভাইয়া খুব ভয়ের কি কিছু? লিখতে কষ্ট হবে এমন না, যে ব্যাপারটা একদমই সহজ। অনেক কিছু লিখতে হবে তো, অনেকগুলো বিক্রিয়া, কিন্তু তুমি যদি টেকনিক করে শেখো তাহলে দিস ইজ নট দ্যাট মাচ ভয়ঙ্কর। প্রথম 10টা লিখে ফেলতে পারলে তো ভাই হিউজ। তাহলে এখানে মোট 10টা নাম, 10টা নামের মধ্যে একই রকম নাম, 2 2 3 2, মাঝখানের 5 নাম্বার নামটা শুধু আলাদা, রাইট? ওকে, আর ফসফেট যুক্ত করে দিবা, লাগাই দিলা, লাগাই দিলা, ফসফেট একটা একটা করে কেড়ে নিলা, এই তো ভাইয়া ফসফেট দেওয়া নেওয়ার খেলা। এমন ব্যাপারটা খুব আহামরি কিছু না।
এখন তোমার কাছে একটু প্যারা বলে মনে হবে যে ভাই এডির কি দরকার ছিল। এখন এখানে দুটো জিনিস এক্সট্রা শিখতে হবে। একটা কি, একটা হলো এনজাইম গুলোর নাম, সেটা আমরা সবার শেষে শিখবো। সবার আগে শিখতে হবে আমরা কি বলছিলাম, গ্লাইকোলাইসিস প্রক্রিয়াতে কি কি উৎপন্ন হয়। তোমার যদি একটু মনে থাকে, গ্লাইকোলাইসিস প্রক্রিয়াতে দেখো তো, এই ছিল গ্লাইকোলাইসিস প্রক্রিয়া। দিন শেষে 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হবে, 2 অণু এটিপি, 2 অণু NADH2। কিন্তু আমরা এতক্ষণ যা শিখলাম সেইটার মধ্যে তো শুধুমাত্র গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিডই তৈরি করছি দিন শেষে। মাঝখানে জিনিসপত্র কে শিখাবে, মাঝখানে গুলো কোথায়, সেইটা একটু কষ্ট করে দেখতে হবে কোন জায়গায় এটিপিটা তৈরি হয়। তাকায় দেখো, এই 1,3 থেকে যখন শুধু 3 তৈরি হয়, এই বিক্রিয়াটাতে এডিপি থেকে এটিপি তৈরি হয়, এবং ফসফোইনল থেকে যখন পাইরুভিক অ্যাসিড, এইখানে এটিপি তৈরি হয়। তোমরা বলতে পারো যে ভাইয়া এই 2 ধাপে কেন, বাকি ধাপগুলোতে কেন হয় না। ভাইয়ারা দেখো আলটিমেটলি বিক্রিয়াটা কিরকম আমি জানি না, তোমরা একটু বেশি এগুলোতে কনসেপ্ট খুব ইম্পর্টেন্ট। এটিপি কিভাবে তৈরি হয়, এডিপির সাথে ফসফেট যুক্ত হয়ে এটিপি তৈরি হয়। তুমি দেখো অ্যাডিনোসাইন ডাইফসফেট, 2টা ফসফেট ছিল এর, তার সাথে আরেকটা ফসফেট দিয়ে দিলা, তৈরি হলো ATP। ও ভাই বোনেরা, এই বিক্রিয়া দুইটাতে তুমি একটু যদি ভালো করে দেখো, এর 2টা ফসফেট ছিল 1,3 থেকে তুমি একটা কেড়ে নিলা, এই যেটা কেড়ে নিলা সেটাই এটিপি তৈরিতে ভূমিকা লাগলো। এটারও ছিল, তাকায় দেখো, ফসফোইনল পাইরুভিক অ্যাসিড, তার মানে ফসফো ছিল, সেখান থেকে জাস্ট পাইরুভিক অ্যাসিড তৈরি হবে, এই ফসফেটটা থেকেই তৈরি হবে এটিপি। প্রিয় ভাই ও বোনেরা, তাহলে তোমরা বলতে পারো যে ভাইয়া, ও ভাইয়া কোথায় এটিপি তৈরি হয়। এটিপি তৈরি হয় যে জায়গাতে ফসফেট কেড়ে নেওয়া হচ্ছে, আর যেই জায়গাতে ফসফেট দেওয়া হচ্ছে, খেয়াল করো তো, গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট, ফসফেট দেওয়া হলো ওকে, তাই না। এইটা কার কাছ থেকে নিয়ে আসবা, তাকায় দেখো, এইটা এটিপির কাছ থেকে নিয়ে আসা হলো। তাহলে এই বিক্রিয়াতে এটিপি ভেঙে এডিপি উৎপন্ন হবে। আবার একটু পরে 6টা ছিল, ওকেও তুমি দিচ্ছ, এইটাতেও এটিপি থেকে একটা ফসফেট এনেই তো তুমি একে দিচ্ছ। ও বাবারা, তাহলে দেখেন তো ব্রেনটা কি খুললো। আমরা পুরা 9টা বিক্রিয়া, এই জায়গায় 9টা বিক্রিয়ার মধ্যে এইটা বললাম তো, তুমি ইউটিউবে খুঁজো, খুঁজে আমি গ্যারান্টি দিলাম এই যে কনসেপ্ট, আমি জানি না এই কনসেপ্ট এই লেভেলে অন্য কোথাও অন্য কোনো ভিডিওতে আছে কিনা আমি জানি না, আমি খেয়াল করিনি। দেখো মোট 9টা বিক্রিয়া, 2টা বিক্রিয়াতে তুমি ফসফেট, 2টা বিক্রিয়াতে তুমি ফসফেট যুক্ত করো, যেই বিক্রিয়াগুলোতে তুমি ফসফেট যুক্ত করো, সেই ফসফেটটা কোথা থেকে আসে, সেই ফসফেটটা এটিপি ভেঙে তখন ওইগুলাতে এডিপি তৈরি হয়। আর 2টা বিক্রিয়াতে তুমি ফসফেটকে সরায় নাও, ওই 2 জায়গায় সরায় নিলে তারাই আলটিমেটলি এটিপি তৈরি করে। কার কার মাথায় এই যে কোন কোন ধাপে এটিপি তৈরি হয়, ব্রেন কার কার মাথায় জিনিসটা ঢুকলো, ক্লিয়ার? সবাই আমাকে বলো, আর ইউ ক্লিয়ার? মহিমা খানম, মুহিতা, উম্মে হানি, বাবুরাম সাপুরে, তোমরা বলো আদৌ কি বুঝতে পেরেছো? সাবাস, একজন বলছে কম বুঝেছে, এই জায়গাটা একবার রিপিট করো, এটা খুব কম বুঝার খুব একটা কারণ নাই। তো আমরা, আচ্ছা তাহলে মেইন মেইন 2টা জিনিস তো আমাদের হয়ে গেল। লাস্ট লাস্ট কি, কোন জায়গায় NADH তৈরি হয় সেটা পড়লে কিন্তু 3 নাম্বার ধাপের কাজ শেষ। এই যে 3 অ্যালডিহাইড থেকে যখন অ্যাসিড তৈরি হয়, এই জায়গায় NADH তৈরি হয়। তোমরা বলতে পারো যে ভাই কেন, এই জায়গাতে কেন। এই তোমরা কি জৈব রসায়ন পড়েছো, আমাকে বলো, তোমরা কি জৈব রসায়ন পড়েছো?
জৈব রসায়ন পড়ছো নাকি? ভেরি গুড। এইটা হলো জৈব রসায়নের মাদার বিক্রিয়া। এর উপরে জৈব রসায়নে আমি জানি না অন্য কোনো বিক্রিয়া আমার প্রিয় নাই। অ্যালকোহলকে জারিত করলে অ্যালডিহাইড উৎপন্ন হবে, অ্যালডিহাইডকে জারিত করলে অ্যাসিড উৎপন্ন হবে। ঠিক উল্টা, অ্যাসিডকে বিজারিত করো, অ্যালডিহাইড উৎপন্ন হবে। অ্যালডিহাইডকে বিজারিত করলে অ্যালকোহল। যারা এই বিক্রিয়াটা জানে তাদের কাছে ভালো, যারা জানো না তাদের কাছে এই অংশটুকুতে ফোকাস করো। অ্যালডিহাইড থেকে অ্যাসিড উৎপন্ন হয়। তুমি এখানে তাকায় দেখো, এইটা অ্যালডিহাইড, এখান থেকে অ্যাসিড উৎপন্ন হবে। এই জায়গায় একটা জারণ বিজারণ বিক্রিয়া ঘটবে। ঠিক আছে, আলটিমেটলি অ্যালডিহাইডটা জারিত হবে। জারিত হওয়া মানে কি? জারণ মানে জারিত হচ্ছে, অ্যালডিহাইড আলটিমেটলি জারিত হবে। জারিত হওয়া মানে হাইড্রোজেন প্রোটনকে ছেড়ে দেওয়া, প্রোটন ত্যাগ করা। ও জারিত হবে মানে প্রোটন ত্যাগ করবে। ওই যে প্রোটন ত্যাগ করবে, ওই ত্যাগ করা প্রোটন দুইটা দেখো এনএডি গ্রহণ করে নিয়ে NADH2 উৎপন্ন হবে। বলতে পারো ভাইয়া বাকি কোনো জায়গায় উৎপন্ন হয় না কেন? কারণ এই জায়গাতে জারণ বিজারণ ঘটে, বাকিগুলোতে কোথাও জারণ বিজারণ ঘটে না। তাহলে কোন বিক্রিয়াটাতে ঘটে আমি তোমাকে ব্যাখ্যা সহ বলে দিলাম যে কেন এই ধাপে ঘটে, কোন ধাপে ঘটে, সেইটা তোমাকে ক্লিয়ারলি বলে দিলাম। ভাইয়া মেইন সকল কথা বলে দিলাম। ধাপ নাম্বার 1 ভালো করে দেখ। প্রথম ধাপে কি শিখতে হবে? গ্লুকোজ গ্লুকোজ, ফ্রুক্টোজ ফ্রুক্টোজ, এইটা অ্যাসিড অ্যাসিড অ্যাসিড। 2 নাম্বার ধাপে ফসফেট ফসফেট লাগাবো কোন জায়গায়, কয়টা ফসফেট লাগাবো সেটা শিখতে হবে। 3 নাম্বার ধাপে কোন কোন জায়গায় এডিপি থেকে, এইটাতে এডিপি থেকে এটিপি তৈরি হয়, এইটাতেও এডিপি থেকে এটিপি তৈরি হয়, আর এই ধাপে NADH2 তৈরি হয়, আর এই ধাপে এটিপি তৈরি হয়, এই ধাপে এটিপি তৈরি হয়। এইটা হলো 3 নাম্বার কাজ। এই যে এই জিনিসটা শেখা যে কোন ধাপে কি তৈরি হয়। এটা কিন্তু এমসিকিউ আসতে পারে, নিচে কোন বিক্রিয়াটিতে এটিপি তৈরি হবে, আসতেই পারে। যদি ভালো প্রশ্নকর্তা হয়, যদি মনে করে একটু কঠিন প্রশ্ন করতে চাই, তাহলে এরকম প্রশ্ন যদি দেয় তোমার বলার কিছু নাই, তুমি বলার পরীক্ষার হলে বলার কিছু পাবে। যারা ভালো করে পড়বে, যাদের কাছে একটু কঠিন বলে মনে হচ্ছে, ভাইয়া পৃথিবীতে পড়ালেখা এত সহজ কবে থেকে ছিল? তুমি অঙ্ক করতে যাও, কত কত কঠিন অঙ্ক তুমি করছো, সেই তুলনায় এটা 2-3 বার ভালো করে পড়লে না হবার তেমন কোনো কারণ আমি দেখছি না। হয়েই যাবে, না হবার তেমন কোনো কারণ নাই। ওকে সাদিয়া, ফারিয়া, তো এটা 2-3 বার পড়লে আশা করি তোমরা 2-3 বার পড়লে এটা পারবা, ব্রেনের মধ্যে ঢুকাই দেওয়ার চেষ্টা করছি। ওকে, গ্লাইকোলাইসিস প্রথমবার পড়ছো তো ভয়ের কিছু নেই, আজকে ব্রেনের মধ্যে এটা ঢুকাই দেওয়ার চেষ্টা করি। লাস্ট ওয়ান। আচ্ছা, এখন এখানে একটা ছোট্ট জিনিস তোমাদেরকে আমি বলি, তাকাই দেখো। এই যে গ্লুকোজ ফ্রুক্টোজটা ভাঙে 2 ভাগ হলো, এই যে ফ্রুক্টোজটা ভেঙে 2 ভাগ হলো, একটা ভাগ এইটা তৈরি করে, আরেকটা ভাগ এইটা তৈরি করে, এই তো বললাম। এখন তুমি যদি বইয়ের মধ্যে দেখো, এইটা ভেঙে কিন্তু 2 ভাগ হয়েছে, একটা এটা তৈরি করলো, একটা এইটা। ভাইয়া এইটার পরে কি ঘটনা ঘটে সেটা বলা হলো, কিন্তু এর কি ঘটনা ঘটে সেইটা তো বলা হলো না। এই পাশে যেই বিক্রিয়াটা ঘটে হুবহু একই বিক্রিয়া ভাইয়া এই পাশেও ঘটে। তো তুমি এইভাবে চিন্তা করতে পারো যে এখানে যা ঘটতেছে তা এই পাশেও ঘটতেছে, তার মানে এখানকার 1 অণু মানে আসলে 2 অণু। এই যে এখানে আমরা তো বলছিলাম, তুমি যদি মনে করে থাকে, তোমরা একটু ভয়ই লাগে কারণ তোমাদের রেসপন্স দেখতে পাই কম। আমরা তো বলছিলাম যে 2 অণু NADH2 উৎপন্ন হবে, কিন্তু তুমি বইয়ে দেখো মাত্র 1 অণু NADH2। ভাই আরেক অণু কোথায়? আরেক অণু ভাইয়া
এইখানে উৎপন্ন হইছে এইটা একটা এটা একটা 2 অণু। ভাইয়া এটিপি উৎপন্ন হবে কয় অণু? 2 অণু। কিন্তু দেখো তো এখানে অলরেডি 2 অণু আছে। কিন্তু ভাইয়া আপনি তো বললেন যে ওপাশেও হবে। হ্যাঁ, এপাশেও 1 অণু এটিপি হবে, এপাশেও 1 অণু এটিপি। তার মানে 1 2 3 4 মোট 4 অণু এটিপি উৎপন্ন হয়। কিন্তু এই যে তাকায় দেখো, শুরুতে এই পর্যন্ত এটা তো সিঙ্গেল লাইন বিক্রিয়া, এখানে তো ডাবল লাইন নাই। এইখানে 2 অণু এটিপি খরচ হয়ে যায়, আলটিমেটলি 4 অণু উৎপন্ন হয়, 2 অণু চলে যায় খরচের খাতায়, এই জন্য 2 অণু এটিপি থাকে। ও ভাই ও বোনেরা, বাপ রে বাপ, বুঝতে পেরেছি। তাহলে দেখো তো, প্রথম 4টা বিক্রিয়ায় 2 অণু এটিপি খরচ হইলো, আর নিচে 4 অণু এটিপি উৎপন্ন হলো, শুধুমাত্র এবং শুধুমাত্র সেই জন্য। ঠিক আছে ভাই ও বোনেরা, এই যে দেখো এটিপির সংক্ষিপ্ত রূপ, 2টা খরচ, আলটিমেটলি 2 2 4টা উৎপত্তি, পাশে দেখো লেখা আছে। ওকে ভাই ও বোনেরা, ওরে বাবা রে বাবা, থ্যাংক ইউ। এই পর্যন্ত যারা যারা বুঝতে পেরেছো তাদেরকে আমি অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। আমার অনেক অনেক অপারিত ভালোবাসা তোমার জন্য ছোট ভাইয়া আপুটা। এই পর্যন্ত তুমি যে টিকে আছো, এগুলা বোঝা এতটা সহজ নয়। তুমি যে বুঝার চেষ্টা করছো এটাই বেশি। যারা এইটুকুও বুঝবে না, তারা বিক্রিয়া আরো একবার, তারা জাস্ট আমার এই ক্লাসটা আরেকবার দেখলেই হয়ে যাবে। এখন লাস্ট ধাপ, লাস্ট ধাপটার নাম কি? এনজাইম। ভাইয়া সবকিছুর সূত্র আছে, পারলে সবকিছু সূত্র আছে, চিন্তা করার কোনো কারণ নাই। তোমরা আমাকে বলো তো, এখানে বিক্রিয়া মোট 9টা বিক্রিয়া, বলো আমাকে 9টা বিক্রিয়ার মোট কয়টা বিক্রিয়ায় এটিপি অথবা এডিপি উৎপন্ন হয়? চিন্তা করে বলো তো, 9টার মধ্যে কয়টা, 9টার মধ্যে কয়টা বিক্রিয়ায় এটিপি অথবা এডিপির সংযোগ আছে? চিন্তা করে বলো, বুদ্ধি করে বলো, কয়টা বিক্রিয়ায়? উপরে 2টা, নিচে 2টা। যেই জায়গায় এটিপি, যেই জায়গায় এটিপি এডিপি উৎপন্ন হবে সেই জায়গাগুলাতে খেয়াল করো, যখনই এটিপি এডিপি তৈরি হওয়া মানে কি? ফসফেটের আদান প্রদান। আলটিমেটলি ফসফেটটাকে তুমি নড়াই দিবা, হয় ফসফেট যুক্ত করবা নাহলে ফসফেট মুক্ত করবা, হয় ফসফেট লাগাই দিবা নাহলে ফসফেট কাড়ে নিবা। যেই জায়গাতে এই বিক্রিয়াগুলা, সেই জায়গাতে এনজাইমের নাম হলো কাইনেজ এনজাইম। তাহলে 9টা এনজাইমের মধ্যে 4টা এনজাইম পড়া শেষ। দেখো তো শুরু থেকে, যেই জায়গাতেই এটিপি বা ফসফেট যুক্ত করা হচ্ছে, হেক্সোকাইনেজ, কাইনেজ এনজাইম। গ্লুকোজ যেহেতু 6 কার্বন বিশিষ্ট, হেক্সোকাইনেজ। ফ্রুক্টোজের সাথে যুক্ত করা হচ্ছে, এনজাইমের নাম কি? কাইনেজ এনজাইম। কোন কাইনেজ? এর উপরে যে কাজ করে, ফসফো ফ্রুক্টোকাইনেজ। একটু ব্রেন থাকলে বুঝতে পারবা যে নামটা যার উপরে কাজ করে তার নামের সাথে মিল রেখে, ফসফো ফ্রুক্টোকাইনেজ। কিন্তু মেইন জিনিসটা কি? কাইনেজ। এই জায়গায় কাইনেজ কার উপরে কাজ করে? ফসফোগ্লিসারিক অ্যাসিড, ফসফোগ্লিসারিক অ্যাসিড কাইনেজ। যেগুলা হুদাই গরুর মতো মুখস্থ করে, ওর চেয়ে বোকা দুনিয়াতে কেউ নাই। কাইনেজ, পাইরুভিক অ্যাসিড কাইনেজ। দুনিয়াতে একটু চালাক না হলে বেঁচে থাকা খুব কঠিন। তাহলে ব্রেনটাকে একটু ক্লিয়ার হলো? এখন কি এটা একটু মনে হচ্ছে যে খুব খারাপ না? তাহলে দেখো একটা সূত্র শিখলে কত কিছু হয়ে যায়। এটিপি এডিপি, যেই জায়গায় যে জায়গায় ফসফেটের ডিল হয়েছে সেই জায়গায় এটিপি এডিপি উৎপন্ন হয়েছে, সেই জায়গাতে এনজাইমটার নাম কি? সেই জায়গাতে এনজাইমটার নাম কাইনেজ। আর আরেকটা সূত্র শিখাই দেই, জারণ বিজারণের কথা বললাম, যেই জায়গায় NADH2 উৎপন্ন হবে, এই বিক্রিয়া কিন্তু ভবিষ্যতে আরো অনেক জায়গায় আছে ভাইয়া। NADH2 তো পুরা বিক্রিয়া জুড়ে অনেক জায়গায় উৎপন্ন হবে। যেই জায়গাতে NADH2 উৎপন্ন হবে সেই জায়গার এনজাইমটা আগামী সকল জায়গায় মনে রাখবা, এটা একটা সূত্র, এটা ডিএমসি ডিএমআরস স্পেশাল। সেই সকল জায়গায় এনজাইমটার নাম হলো ভাইয়া ডিহাইড্রোজিনেস। ওরে বাবা রে বাবা, ডিএমসি ডিমার্স স্পেশাল বক্স,
সেই জায়গায় কি নাম? ডিহাইড্রোজিনেস। তাহলে প্রিয় ভাই ও বোনেরা দেখো তো এই এনজাইমটার নাম কি? ডিহাইড্রোজিনেস। কার উপরে কাজ করে? জাস্ট ওই জিনিসটার নাম ফসফোগ্লিসারিলডিহাইড ডিহাইড্রোজিনেস, সেইটা ফ্যাক্টর না, ফ্যাক্টরটা হলো ডিহাইড্রোজিনেস। ওরে বাপরে বাপ, প্রিয় ভাইয়া আপুটা, আশা করি কিছুটা তোমাকে বুঝাতে পেরেছি, মেইন আইডিয়াটা তোমাকে দিতে পেরেছি। এই পাঁচটা, চারটা কাইনেজ, একটা ডিহাইড্রোজিনেস, এইটা সূত্র। যে জায়গাতেই এটিপি উৎপন্ন হবে সেইখানেই এটা সূত্র। যেমন ভাইয়া আপনি তো বললেন সব জায়গাতে, আর কি কোথাও ডিহাইড্রোজিনেজ আছে? এই যে ম্যাথের মতো সূত্রটা শেখাই দিলাম রে ভাই, তুই সব ভবিষ্যতে সব জায়গায় এইটা পাবি। ভাইয়া সব জায়গা বলতে একটা জায়গা দেখান, আরো একটা বিক্রিয়া দেখান যেই বিক্রিয়ায় আমি এটা পাবো। এইখানে দেখো NADH2 উৎপন্ন হচ্ছে, এই যে লেখা আছে এনজাইম, চোখ বন্ধ করে বলা যেতে পারে এই এনজাইমটার নাম ডিহাইড্রোজিনেজ এনজাইম। এই জায়গায় এনজাইমটার নাম লেখা নাই, বাট আমি তোমাকে গ্যারান্টি দিলাম এটা ডিহাইড্রোজিনেজ এনজাইম। দেখো তো এই জায়গায় এটিপি উৎপন্ন হচ্ছে, এটিপি থেকে এডিপি, বেশিরভাগ জায়গায়, সব জায়গায়, মোটামুটি বেশিরভাগ জায়গায় তুমি কি পাবা? এটিপি থেকে এডিপি, কাইনেজ এনজাইম। এই যে দেখো এখানে NADH2 উৎপন্ন হলো, ডিহাইড্রোজিনেজ। NADH2 উৎপন্ন হলো, ডিহাইড্রোজিনেজ। NADH2 উৎপন্ন হলো, ডিহাইড্রোজিনেজ। দ্যাটস দ্য ইম্পর্টেন্ট থিং, দ্যাটস দ্য ইম্পর্টেন্ট থিং। কি একটা সূত্র শিখে ফেললাম। তাহলে where there is NADH2 the enzyme will be dehydrogenase, where there will be ATP the enzyme will be kinase। এটা 90% ক্ষেত্রে এইটা সত্য। কারণ দুই একটা এনজাইম আছে, যেমন একটা এনজাইম আছে সিনথেটেজ, সিনথেটেজ এনজাইমটাও এটিপি তৈরি করতে পারে। কাইনেস তো করেই, সিনথেটেজ এনজাইমটাও করে। তো দুইটা এনজাইম আছে যারা এটিপি তৈরি করে। বাট আশা করি এনজাইমের নাম নিয়ে আপাতত তোমাদের ভয় কিছুটা হলেও কাটলো। এবং ক্রেবস চক্রের, দেখো ক্রেবস চক্রের যেখানেই FADH2 তৈরি হবে সেখানেই ক্রেবস চক্রে কয়টা এনজাইম পড়ায় ফেললাম, বাপ রে বাপ। ক্রেবস চক্রে বিক্রিয়াই আছে 8টা, তুমি একটা দুইটা তিনটা চারটা, ক্রেবস চক্রের অলরেডি 4টা এনজাইম তোমার পড়া শেষ। দেখছো এটার নাম হলো সূত্র। এটা জাস্ট বুঝতে পারলে পৃথিবী খুব কঠিন নয়, পৃথিবী তখন সহজ। এখন তোমরা আমাকে বলো আদৌ কি বুঝতে পেরেছো? থাকলো বাকি আর 4টা এনজাইম। এই 4টা এনজাইমের নাম একটু কষ্ট করে, এইটাতে আর বুঝাবুঝির কিছু নাই। যেমন এখানে ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে ফসফোইনল, ইনল তৈরি হবে, এই জন্য এনজাইমটার নাম ইনোলেজ। কি করতে হবে? এইটা মুখস্থ করতে হবে, ইনোলেজ। তারপর এই যে মিউটেজ 3 থেকে 2, এটা একটু খালি এখানে মিউটেজ এনজাইম, এটা একটু কষ্ট করে মুখস্থ করতে হবে ভাই, অন্য কোনো উপায় বলেন। এই দুই একটা, বাকি 4টা নাম মুখস্থ করতে হবে। অ্যালডোলেজ, কারণ অ্যালডিহাইড তৈরি করবে, অ্যালডিহাইড তৈরি করবে, এটা বুঝাই যে অ্যালডিহাইড অ্যালডোলেজ। আর এইটা তো বুঝাই যায় যে তোমরা তো আশা করি এইটুকু জানো যে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ, গ্লুকোজ এবং ফ্রুক্টোজ, গ্লুকোজ এবং ফ্রুক্টোজ একে অপরের আইসোমার। আমি জানি না তোমরা এটা জানো কিনা, আইসোমার মানে সমাণু, সবাই জানার কথা। তাহলে গ্লুকোজ থেকে ফ্রুক্টোজ বানাতে যে এনজাইমটা লাগে তার নাম আইসোমারেজ। এইটা তোমাকে বুঝাই দিতে পারি। বাবারে বাবা, ওকে ডান। দেখো আমি বোর্ড না দেখে দেখি তো কতটুকু সময় লাগে। আমি একবারও প্র্যাকটিস করিনি, এর আগে কখনোই চেষ্টা করিনি। দেখি তো পুরাটা আমি বলতে পারি কিনা। প্রথমবার অনেকটুকু সময় লাগবে, কিন্তু আমি দেখি তো কতটুকু আমার সময় লাগে A to Z। তোমরা বই ধরে মিলাও, তোমরা বই ধরে মিলাও, দেখো তো আমার কতটুকু সময় লাগে। আমি বিক্রিয়ার সবকিছু A to Z বলবো। ওকে, তোমরা রেডি? এটা একটা চ্যালেঞ্জ আয়োজন করা যায়। এই অংশটুকু কে একজন কেটে আমাকে গ্রুপে দিও, এই অংশটুকু, এইটা তাহলে এইটা দেখায় আমি চ্যালেঞ্জটা আয়োজন করতে পারবো। ওকে, এইটার নাম কি? এই অংশটুকু কেউ কেটে আমাকে অবশ্যই গ্রুপে দিবা। ওকে ঠিক আছে,
আমরা এটা কিন্তু মুখস্থ না, বুঝে বুঝে বলা। আমি কিন্তু বুঝে বুঝে বলবো, দেখবা আমি কিন্তু মুখস্থ বলবো না। গ্লাইকোলাইসিস চ্যালেঞ্জ, ওকে। আই হ্যাভ নেভার প্র্যাকটিস দিস বিফোর। তোমরা রেডি? দেখি চলো বিক্রিয়াটার এ টু জেড আমি বলতে পারি কি পারি না। ওকে, বলো তোমরা রেডি? রেডি, ঠিক আছে, লেটস স্টার্ট। গ্লাইকোলাইসিস চ্যালেঞ্জ। গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় আমরা গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড বানাবো। তো প্রথম ধাপে গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট বানানো হয়। এই ধাপে যেহেতু একটা ফসফেট যুক্ত করা হচ্ছে, এখানে এটিপি ভেঙে এডিপি তৈরি হয়, এবং যেহেতু এটিপি ভেঙে এডিপি তৈরি হয়, এখানকার এনজাইমটার নাম হেক্সোকাইনেজ। গ্লুকোজ 6 ফসফেট থেকে আমরা ফ্রুক্টোজ বানাবো। গ্লুকোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট বানানো হয়। যেহেতু গ্লুকোজ থেকে ফ্রুক্টোজ বানানো হচ্ছে, সেই জন্য এখানকার এনজাইমটার নাম আইসোমারেজ এনজাইম। এরপর ফ্রুক্টোজ 6 ফসফেটের সাথে আবার আমি একটা ফসফেট যুক্ত করব, ফলে হয়ে যাবে ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট। যখনই আমি ফসফেট যুক্ত করব, এনজাইমটার নাম হবে কাইনেজ। তো এখানকার এনজাইমের নাম ফসফোফ্রুক্টোকাইনেজ। আবার এই জায়গায় একটা এটিপি তার ফসফেট হারিয়ে এডিপি তে পরিণত হবে। এইবার ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট ভেঙে আলটিমেটলি তৈরি করবে দুই অণু, দুই পাশে দুইটা তৈরি করবে। একটা তৈরি করবে ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট, আরেক পাশে তৈরি করবে 3 ফসফোগ্লিসারেলডিহাইড। ক্লিয়ার? এই জায়গার এনজাইমের নাম অ্যালডোলেজ। এরপর 3 ফসফোগ্লিসারেলডিহাইড থেকে আমাদের তৈরি হবে 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড। যখন আমরা এইটা তৈরি করব, এই ধাপে গিয়ে আমাদের তৈরি হবে দুই অণু NADH2। এখানকার এনজাইমের নাম হলো ডিহাইড্রোজেনেজ এনজাইম, ফসফোগ্লিসারেলডিহাইড ডিহাইড্রোজেনেজ। পরে 1,3 থেকে তৈরি করব শুধুমাত্র 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। একটা কেটে দিলাম, যেহেতু একটা কেটে দিলাম তার মানে এখানে এনজাইমের ফসফেট কেটে দিলাম, এখানকার এনজাইমের নাম হবে কাইনেজ, ফসফোগ্লিসারিক অ্যাসিড কাইনেজ, এরকম এনজাইমের নাম। এবং এই জায়গায় তৈরি হবে এডিপি থেকে এটিপি, যেহেতু ফসফেট কেটে দিলাম। এরপর 3 থেকে আমরা তৈরি করব 2 ফসফোগ্লিসারিক অ্যাসিড। এই জায়গায় এনজাইমের নাম ফসফোগ্লিসারোমিউটেস। এই জায়গায় কোনো কিছু তৈরি হবে না। এরপর এখান থেকে তৈরি করা হয় ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। যেহেতু এই জায়গায় একটা ফসফেট যুক্ত করা হবে, ফসফোইনল পাইরুভিক অ্যাসিড, এবং এখানে ইনোলেজ নামক এনজাইমটা কাজ করে। ফসফোইনল থেকে তৈরি করবে পাইরুভিক অ্যাসিড, এখানে একটা ফসফেট কেড়ে নেওয়া হবে, আলটিমেটলি এটিপি উৎপন্ন হবে এবং এনজাইমের নাম হবে কাইনেজ এনজাইম। দিন শেষে এখানে একটা পাইরুভিক অ্যাসিড কাইনেজ এনজাইম তৈরি হবে। দিন শেষে তৈরি হবে পাইরুভিক অ্যাসিড। মোট 9টা বিক্রিয়া, 10টা নাম, অনেকগুলো এনজাইম। তো আমি চেষ্টা করলাম বুঝে 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 বলার, মাঝখানে ভুল হয়েছে কিনা জানি না। তোমাদেরকে চ্যালেঞ্জ থাকলো কে এটা বুঝে বুঝে বলতে পারো। আর এই গ্লাইকোলাইসিসের ক্লাসটা আমি ইউটিউবেও দিয়ে দিয়েছি, তোমরা চাইলে গ্লাইকোলাইসিস পুরো জিনিসটা বুঝে নিতে পারো। এবং গ্লাইকোলাইসিসের পুরো বিক্রিয়াটা দেখলে আমি গ্যারান্টি দিলাম গ্লাইকোলাইসিস A to Z তোমরা বুঝে যাবা। তো আমার 3 মিনিট লাগলো। এই 3 মিনিট দেখেই, আমি তো পুরাটা না দেখে A to Z বললাম, দু একটা কোথাও ভুল হয়েছে কিনা আমি নিশ্চিত না, তো হতেও পারে। কিন্তু তোমরা দেখি তোমাদের মধ্যে কে এটা বুঝে বুঝে বলতে পারো। তুমি যত বেশি বলার চেষ্টা করবা, তত বেশি তোমার জিনিসটার উপরে কনফিডেন্স তৈরি হবে। এবং এই চ্যাপ্টারের এই শব্দগুলোই কিন্তু মেইন শব্দ, তুমি যাই বলো, এই শব্দগুলো যার আয়ত্তে চলে আসবে, এই চ্যাপ্টারটা তার হাতের মুঠোয়, সেই চ্যাপ্টারটাকে ইচ্ছা মতো নাড়াচাড়া করতে পারবে। তো এইটা, এই অংশটুকু অবশ্যই কেউ না কেউ কেটে দিবা, কেটে আপলোড দিবা। এবং এটা কিন্তু এমন, আমি জীবনে এটা প্রথমবারের মতো প্র্যাকটিস করলাম। এটা আরো 1 মিনিটে, এটা 1 মিনিটেও বলা সম্ভব যদি আমি স্পিডে বলতে যেতাম, কিন্তু আমি ধরে ধরে বলার চেষ্টা করলাম। তোমরা চেষ্টা করবে স্পিডে না বলে কতটুকু কারেক্টলি বলা যায়, এবং ব্রেনের মধ্যে তুমি জিনিসটা বুঝতে পারছো কিনা, তোমার মাথায় লজিকটা তৈরি হচ্ছে কিনা, যে এটিপি তৈরি হচ্ছে তার মানে কাইনেজ এনজাইম, ফসফেট লাগাচ্ছি তার মানে এটিপি ভাঙছে, ফসফেট কেড়ে নিচ্ছি তার মানে এটিপি তৈরি হচ্ছে। এই জিনিসটা তোমার ব্রেনের মধ্যে আমি তৈরি করতে পারলাম কিনা। জাস্ট মেয়ার মুখস্থ করলে ভাইয়া জীবনে খুব একটা দূর যেতে পারবা বলে মনে হয় না, ব্যাপারটা কঠিন হবে আর কি। হ্যাঁ, ঠিক আছে। এখন আচ্ছা, সো একজন বলল যে ভাইয়া ম্যাগনেসিয়াম দিয়ে কি বোঝানো হয়? এখানে ম্যাগনেসিয়াম আয়নটা প্রভাব রাখে, ম্যাগনেসিয়াম আয়নটা ওই বিক্রিয়ার একটা প্রভাবক। জাস্ট এটা জেনে রাখতে পারো। এটা এমসিকিউ দিতে পারে যে কোন কোন বিক্রিয়াতে ম্যাগনেসিয়াম প্রভাবক, বাট এটা খুব একটা গুরুত্বপূর্ণ
না। তাহলে প্রিয় ভাইয়া এবং আপুটা, গ্লাইকোলাইসিস প্রক্রিয়া শেষে আমরা কি কি পেলাম? আজকে ফিনিশিং টাচ টানতে হবে। গ্লাইকোলাইসিস এর এটা তোমার হোমওয়ার্ক থাকলোই। 2 অণু পাইরুভিক অ্যাসিড, বাপরে বাপ, এইটাই কিন্তু মেইন পড়া। ক্রেবস চক্র কিন্তু পরীক্ষায় আসবে না, আমরা চেষ্টা করব নেক্সট দিন এই চ্যাপ্টার শেষ করে ফেলার, পরশুদিন এই চ্যাপ্টার শেষ করে ফেলার, কারণ ক্রেবস চক্র কিন্তু পরীক্ষায় আসবে না। ক্রেবস চক্রে কিন্তু মেইন আইডিয়াটা তোমাকে বুঝাই দিলে ক্রেবস চক্র পড়া শেষ। এখানে পরীক্ষায় কিন্তু গ্লাইকোলাইসিস আসবে, সিকিউতে কিন্তু গ্লাইকোলাইসিস আসবে। একবার লেখা হোমওয়ার্ক আমি চাই তোমাকে এটা, তোমরা এটা পুরোটা লিখে সাবমিট করো, এবং তোমরা চাইলে আগামী পরশুদিনের মধ্যে ওই চ্যালেঞ্জটা তোমরা সাবমিট করো, চ্যালেঞ্জটা তোমরা নাও যে তোমরা নিজেরা বুঝতে পারছো কিনা। তাহলে এই হলো গ্লাইকোলাইসিস শেষে প্রাপ্ত উপাদান। আমরা নেক্সট ক্লাসে, যেহেতু আমাদের মেইন আজকে শুধু গ্লাইকোলাইসিস পড়ানো হয় নাই, আজকে কিন্তু অবাধ শোষণের বেসিক আইডিয়াও দিয়ে দেওয়া হয়েছে। নেক্সট ক্লাসে আমাদের এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। নেক্সট দিন যদি 1.5 ঘন্টা ক্লাস করা হয়, এই চ্যাপ্টার একদম A to Z শেষ হয়ে যাবে। তো আজকে চাইলে ক্রেবস পড়ানো যেত, কিন্তু শুধু যদি গ্লাইকোলাইসিস এর ক্রেবস পড়াতাম তাহলে হতো, কিন্তু প্রথম 45 মিনিট আসলে আমরা এই স্লাইডে ব্যয় করেছি। তোমরা যদি মনে করে থাকো, প্রথম 45 মিনিট কিন্তু এখানে একটা হিউজ পড়ালেখা করা হয়েছে, এবং এই একটা স্লাইডেই পুরা শ্বসনটাকে তুলে আনা হয়েছে। এমনকি শ্বসনের যে শক্তির হিসাব, সেইটাও কিন্তু আমাদের পড়া শেষ হয়ে গেছে। এইটাই কিন্তু মেইন পড়া। এখন তোমরা এই জিনিসটা খুব ভালো বুঝবা, আমাদের কিন্তু আসলে হিউজ একটা পড়া শেষ। আজকে দুটো সিকিউ পড়া হয়েছে, যদিও এই সিকিউটা তোমাদেরকে নেক্সট ক্লাসে বুঝাই দিব যে সিকিউটা আলটিমেটলি আসবে কিভাবে, কিন্তু একটা বড় বড় দুটো সিকিউ আমাদের আসলে পড়া শেষ। কি কি সিকিউ? একটা হলো গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার ধাপ, এইটা পড়া শেষ। আরেকটা হলো গ্লাইকোলাইসিসের ধাপ শেষ, আর শ্বসনে শক্তির হিসাব। আজকে এক ক্লাসে দুটো সিকিউ পড়া শেষ। শ্বসনে শক্তির হিসাব একটা আইডিয়া পেয়েছো, নেক্সট ক্লাসে আইডিয়াটা জাস্ট রূপান্তর করে দিব, কনসেপ্টটা ক্লিয়ার করে আরেকবার। আর গ্লাইকোলাইসিসের ধাপ, গ্লাইকোলাইসিস থেকে বা শ্বসন থেকে যে দুইটা সিকিউ আসবে, সেই দুইটা আজকের ক্লাসেই পড়া হলো। আগামী ক্লাসে অবাধ শোষণের সিকিউটা পড়ে ফেললে আমাদের শ্বসনের উপরে ইউ উইল বিকাম আ বস। ঠিক আছে, ওকে। একজন বলছে ভাইয়া 3 পিজিএ থেকে যখন 2 পিজিএ হলো তখন কেন এটিপি হলো না? এইটা বুদ্ধি করে একটু বলো তো ভাইয়া, তোমরাই বলো। 3 থেকে যখন 2 হলো, এই জায়গাতে কেন এটিপি তৈরি হলো না? কেউ কি বলতে পারবা? এই প্রশ্নটা করছে নাবিলা ইয়াসমিন। নাবিলা, দেখে মনে হচ্ছে যে এখানে ফসফেট কমে গেছে, কিন্তু ভাইয়া এখানে তো ফসফেট কমে নাই। আগের পিজিএটার মধ্যে 3 নাম্বার কার্বনে ফসফেট লাগানো ছিল, জাস্ট এইটাতে ওই ফসফেটটা সরে গিয়ে 2 নাম্বার কার্বনে চলে গেছে, স্থান পরিবর্তন করেছে ফসফেট। ফসফেট কিন্তু শুধু জায়গা পরিবর্তন করেছে, তার আসনটা ছেড়ে দেয়নি। ফসফেট কিন্তু চলে যায় নাই, আগে এই চেয়ারে বসেছিল, উঠে ওই চেয়ারে গেছে। 3 থেকে 2 হইছে, কিন্তু 3, আমি কি বুঝাতে পারলাম? যদি 1-3 থেকে 3 হয়, তার মানে কি একটা ফসফেট কমে গেল, কিন্তু 3 থেকে 2 হইছে, এর অর্থ কিন্তু ফসফেট কমে নাই। বুঝাতে পেরেছি নাবিলা? এই হলো মেইন কথা। তো এটা অনেকের মধ্যে কনফিউশন তৈরি করতে পারে। আমি যখন তোমাদের বয়সে ছিলাম, মনে হয় আমারও এই কনফিউশনটা হয়েছিল, যদিও আমি এই জিনিস তোমাদেরকে যা বুঝাইলাম এমনি বুঝেই নাই। আমি অনেকটুকু কষ্ট করে একটা বেসিক আবছা আবছা ধারণা পেয়েছিলাম, কিন্তু এই যে এটিপির সাথে কাইনেজের সম্পর্ক, NADH2 এর সাথে ডিহাইড্রোজিনেজের সম্পর্ক, এবং কেন ওই জায়গায় এটিপিটা উৎপন্ন হয়, কেন অন্য জায়গায় হয় না, এগুলো আমি চিন্তাই করি নাই। এখন তোমাদেরকে যদি একটা এমসিকিউ দেওয়া হয় যে নিচে কোন বিক্রিয়াটাতে এটিপি উৎপন্ন হয়, তোমরা দেখেই বলতে পারবা যে যেই জায়গাতে ফসফেট হারাচ্ছে সেই জায়গাতে এটিপি উৎপন্ন হয়, আর যে জায়গাতে ফসফেট গেইন হচ্ছে সেই জায়গায় এটিপির ভাঙ্গন হয়। এইটা তোমাদের এখন এই কনসেপ্ট তোমরা দেখা মাত্র সবচেয়ে কঠিন থেকে কঠিন প্রশ্নটা তোমরা এই টপিক থেকে এখন উত্তর করতে পারবা। আমি তোমাকে গ্যারান্টি দিলাম তোমরা এটা এখন পারবা, বিশ্বাস করো, তোমরা এটা পারার সম্ভাবনা, তোমরা এটা পারবা। ঠিক আছে, বুঝাতে কি পেরেছি? ওকে, জি, ওকে। তাহলে তোমাদের একটা হোমওয়ার্ক দিয়ে চেষ্টা, হোমওয়ার্ক গ্লাইকোলাইসিসের এই পুরা পেজটা লিখা, না দেখে লিখা।
আর ভিডিওটা আমাকে কে দিবা? ভিডিওটা অবশ্যই আমাকে গ্রুপে পোস্ট করে দিবা ট্যাগ করে। এবং যা পড়াইছি এটা রিভাইজ করে রাখবা, নেক্সট ক্লাসে না হলে কিন্তু বুঝবা না। আমি কিন্তু একই জিনিস দুইবার বুঝাবো না। নেক্সট ক্লাসে একই কথা দুইবার বলতে গেলে আর চ্যাপ্টার শেষ করা লাগবে না। আমি বুধবার এই চ্যাপ্টার শেষ করব, দ্যাট ইজ মাই চ্যালেঞ্জ। বুধবার রাতে এই চ্যাপ্টার আমি শেষ করব। ওকে, থ্যাংক ইউ সো মাচ। একটা ফলপ্রসূ ক্লাস নিয়েছি, একটা সেকেন্ড নষ্ট করিনি, টানা 1 ঘন্টা 30 মিনিট ক্লাস নিয়েছি। আরো বড় নেওয়া যায়, বাট এরপর আর মনোযোগ ধরে রাখা যায় না স্টুডেন্টদের পক্ষ থেকে। অ্যাডমিশনে 2-2.5 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা ক্লাস নিতে পারি, আমার কিছু যায় আসে না। কারণ একাডেমিক সময় আছে, অস্থির হওয়ার কিছু নাই। ঠিক আছে প্রিয় ভাই আপুটা, তোমাদের সাথে আবার পরশুদিন দেখা হচ্ছে। সেই পর্যন্ত ভালো থাকো। আসসালামু আলাইকুম।